জটিল ও সংকটময় মুহূর্ত পার করছেন বেগম খালেদা জিয়া। মধ্যরাতে ব্রিফিংয়ে ডাক্তার জাহিদ দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা। মাকে দেখতে এভার কেয়ারে ভারত তারেক রহমানের জাতীয় পরিচয়পত্র প্রস্তুত, জানালো নির্বাচন কমিশনের এনআইডি উইং। আজ যে কোনো সময় হাতে পাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনে রাজনৈতিক অধ্যায়ের নবসূচনা। জাতিকে ঐক্যবদ্ধ করতে ভূমিকা রাখার আশা বিশ্লেষকদের। বিএনপিতে গুণগত পরিবর্তনের আভাস। কার্যদিবসের মধ্যেই শহীদ হাদি হত্যার চার্জশিট দেওয়া হবে। অন্তর্বর্তী সরকারের আমলেই বিচার নিশ্চিতের আশ্বাস। ৮ বিভাগে অবরোধের ডাক ইনকিলাব মঞ্চের। এবং সংস্কারের অভাবে গার্ডার ও অ্যাবাটমেন্টের যন্ত্রাংশের ত্রুটি, যান চলাচলে তৈরি হচ্ছে অস্বাভাবিক কম্পন। ঝুঁকির মুখে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গোমতী সেতু। ভোরের সময় সঙ্গে আছি আমি মেজবাহুর আলিফ। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অত্যন্ত জটিল ও সংকটময় সময় পার করছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। শনিবার রাত 12টায় এভার কেয়ার হাসপাতালে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, বেগম জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। এ সময় দেশবাসীর কাছে দোয়া চান তিনি। এর আগে রাতে বেগম জিয়াকে দেখতে যান ছেলে তারেক রহমান। এ সময় চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ওনার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান সহ কিছুক্ষণ আগে এভার কেয়ার হসপিটালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন আছেন। ওনাকে দেখার জন্য আজকে দ্বিতীয়বারের মতো এসেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আইসিইউতে উনি চিকিৎসাধীন আছেন। আজ স্বাভাবিকভাবেই ওনার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এই কথা বলা যাবে না, কিন্তু ওনার অবস্থার অত্যন্ত জটিল এবং উনি একটা সংকটময় মুহূর্ত পার করছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জাতীয় পরিচয়পত্র প্রস্তুত বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের এনআইডি উইং। এর আগে শনিবার ভোটার হওয়ার সব কার্যক্রম সম্পূর্ণ করেন তিনি। আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ছবি তোলা সহ দেন আঙুলের ছাপ, আইরিশ ও স্বাক্ষর। ইসি সচিব জানান, 24 ঘন্টার মধ্যেই জাতীয় পরিচয়পত্র হাতে পাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জানা গেছে, ঢাকা 17 আসনের 19 নম্বর ওয়ার্ডের ভোটার হওয়ার আবেদন করেছেন তিনি। জাতীয় পরিচয়পত্রের আবেদন সম্পূর্ণ করেছেন তারেক কন্যা জাইমা রহমানও। রাজস্বিক স্বদেশ প্রত্যাবর্তনের তৃতীয় দিনে ভোটার হওয়ার জন্য আবেদন করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার দুপুরে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে পৌঁছান তিনি। তারেক রহমানকে স্বাগত জানান কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ সহ ইসির কর্মকর্তারা। দুপুর 1টার পর ভোটার হতে জাতীয় পরিচয়পত্রের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করেন তারেক রহমান। ছবি তোলার পাশাপাশি আঙুলের ছাপ, আইরিশ ও স্বাক্ষর প্রক্রিয়া সম্পন্ন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ঢাকা 17 আসনের গুলশান এলাকার 19 নম্বর ওয়ার্ড থেকে ভোটার হওয়ার আবেদন করেছেন তারেক রহমান। পরে কমিশন সচিব জানান, আজই জাতীয় পরিচয়পত্র হাতে পাবেন তারেক রহমান। ফিঙ্গারপ্রিন্ট এবং আইরিশ এগুলোকে ম্যাচিং করতে হয়। ম্যাচিং করার পরে কনফার্ম হলে তখন আর কি ওনাদেরকে একটা ভোটার আমরা এনআইডি নাম্বার যেটা বলি সে নাম্বারটা দেওয়া হয়। ভোটার তালিকা আইন 2009-এর 15 ধারা অনুযায়ী কমিশনের এখতিয়ার আছে যে কোনো প্রাপ্তবয়স্ক বা ভোটার হওয়ার সক্ষম ব্যক্তিকে ভোটার করতে পারেন। সচিব বলেন, একদিনের মধ্যে ভোটার হলেও রবিবার তারেক রহমানের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবার বিষয়ে নিশ্চিত করবে ইসি। ভোটার তালিকায় অন্তর্ভুক্তি যে একটা নথি উপস্থাপন করব নিষ্পত্তির জন্য। কমিশন যদি বলেন যে সভা করবেন তাহলে সভা করবেন, আর যদি মনে যে নিশ্চিত প্রক্রিয়াজাত করে দিবেন। এর আগে সকালে ভোটার হতে আগারগাঁ নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আসেন তারেক কন্যা জাইমা রহমান। সঙ্গে ছিলেন তারেক পত্নী ডাক্তার জুবাইদা রহমান। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। সব জল্পনা কল্পনা শেষে দীর্ঘ 17 বছর পর রাজস্বিক প্রত্যাবর্তন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে ঘিরে একদিকে জাতিকে ঐক্যবদ্ধ করার বার্তা, অন্যদিকে দলের গুণগত পরিবর্তনের আভাস দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
সেই সঙ্গে বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমান টানবেন নতুন রেখা, এমন মত তাদের। বিস্তারিত মাইমুনা হায়দার চৌধুরীর প্রতিবেদনে। We have a plan for the people and for the country. দীর্ঘ নির্বাসন শেষে ফিরেছেন দেশে, ফিরেছেন এক বদলে যাওয়া রাজনৈতিক প্রেক্ষাপটে। এই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হয়। ফিরেই লাখ লাখ জনতার সামনে জানান নতুন বাংলাদেশ গড়ে তোলার পরিকল্পনার কথা। এখন প্রশ্ন, তারেক রহমানের এই পরিকল্পনা দেশের রাজনীতিতে পরিবর্তন আনবে কতটুকু? আগামী দিনে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রত্যাবর্তন রাজনৈতিক নেতৃত্ব নিয়ে তৈরি হওয়া সংকট কাটিয়ে আস্থার জায়গা তৈরি করবে। একই সঙ্গে রাজনৈতিক পরিবর্তনের ইতিবাচক ধারার সূচনা হবে বলেও মনে করছেন তারা। বাংলাদেশের রাজনীতিতে নেতৃত্বের জায়গাটাতে মানুষের যে আস্থার একটা সংকট ছিল, সেই সংকটটা কেটে যাবে। মানুষ আবার তার নেতাদের উপরে বিশ্বাস, আস্থা এটা ফিরে পাবে। তার বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত একটা ইতিবাচক সুর ছিল। জাতিকে ঐক্যবদ্ধ করে সামনে চলার একটা দিক নির্দেশনা কিন্তু আমরা পাই। ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রত্যয় তিনি শো করেছেন, তিনি দেখাতে পেরেছেন। তিনি একটা স্ট্রোক ফেলতে পেরেছেন রাজনীতিতে গুণগত পরিবর্তনের কমিটমেন্ট করতে পেরেছেন এবং এই কমিটমেন্ট শো করেছেন। জাতিকে ঐক্যবদ্ধ করার একটা প্রেরণা তার মধ্যে দেখা গেছে এবং তিনি একাই নয়, সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ তৈরি করতে চান। এদিকে দলকে কাঠামোগতভাবে সুসংগঠিত করতেও প্রত্যক্ষ ভূমিকা রাখবেন তারেক রহমান। তবে গুণগত পরিবর্তনের জন্য স্পষ্ট লক্ষ্য সামনে রেখে কাজ করার প্রতিও গুরুত্ব দিচ্ছেন বিশ্লেষকরা। বিএনপি থেকেই বাংলাদেশের গুণগত রাজনীতির ধারা পরিবর্তনের প্রক্রিয়া শুরু হবে। দল হিসাবে বিএনপিতেও একটা মারাত্মক পরিবর্তন আসবে। সেই পরিবর্তন হলো, দেশের বাইরে থেকে উনি নেতৃত্ব দিয়ে সফল হয়েছেন, ফ্যাসিবাদ কর্তৃত্ববাদকে হটিয়েছেন। এটা খুব রেয়ার ঘটনা। ভিশন তৈরি করা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। স্টেটসম্যানশিপ যে কাজটা তিনি কিন্তু করেছেন। সো এখন এটা হলো তিনি যে স্বপ্নটা দেখিয়েছেন, সেই স্বপ্নটা বাস্তব করার জন্য আমরা অপেক্ষা করছি। অতীতে বিএনপির নেতৃত্বে থাকাকালীন সময়ে যে ভুলগুলো হয়েছিল, সেই ভুলগুলো থেকে বের হয়ে এসে তিনি বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যাবেন এবং বিএনপি বাংলাদেশকে একটা ভালো রাজনীতি উপহার দিতে সক্ষম হবে তার নেতৃত্বে। বর্তমান রাজনীতিতে কৌশল আর নীতিগত অবস্থানই বদলে দিতে পারে নতুন বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ। আর তাই দেশের রাজনীতিতে তারেক রহমানের ফেরা যে ঢেউ তুলেছে, তা কত দূর যাবে তারই প্রতীক্ষায় দেশের আপামর জনতা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান, শ্রদ্ধা জানালেন জাতীয় কবির সমাধিতে। দলের মহাসচিব বলেন, তার প্রত্যাবর্তনে নির্বাচন নিয়ে শঙ্কা কেটে গেছে। এদিকে ছোট ভাই কোকো, শ্বশুর ও পিলখানায় শহীদ সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। 17 বছর নির্বাসনে থাকার পর দেশে ফিরেই জুলাই বিপ্লবীদের স্মরণ তারেক রহমানের। স্বদেশ প্রত্যাবর্তনের তৃতীয় দিনে শনিবার সকালে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সকাল 10:40 গুলশানের নিজ বাসা থেকে কবর জিয়ারতের উদ্দেশ্যে রওনা হন তারেক রহমান। পথে পথে উল্লাস প্রকাশ করেন নেতাকর্মীরা, দেন স্লোগান। বেলা 11:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৌঁছে শুরুতে শহীদ ওসমান হাদির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তার রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করেন। হাদির কবর জিয়ারতের পর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরে শ্রদ্ধা জানান ও দোয়া করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এর আগে দলের মহাসচিব বলেন, হাদি হত্যার মাধ্যমে নির্বাচন পেছানোর যে শঙ্কা ছিল, তারেক রহমান দেশে আসার মাধ্যমে সেই ষড়যন্ত্র কেটে গেছে। জটিল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে জনাব তারেক রহমান সাহেবের আগমন বাংলাদেশে এটাকে অনেক সমীকরণগুলোকে সহজ করে দিয়েছে। ষড়যন্ত্র তো চক্রান্ত ষড়যন্ত্র, সেটা আগে ভাগে কিছু বলা যায় না। তবে এখন মানুষের মধ্যে সেই সংখ্যাটা দূর হয়ে গেছে। বাংলাদেশের জন্য তার যে নতুন পরিকল্পনা, সেই পরিকল্পনা বাংলাদেশে একটা নতুন দিগন্তের সূচনা করবে। পরে দুপুরে বনানী কবরস্থানে ছোট ভাই আরাফাত রহমান কোকর কবর জিয়ারত করেন তারেক রহমান। এরপর বনানী সামরিক কবরস্থানে শ্বশুর সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন তিনি। এ সময় পিলখানা শহীদ সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা।
শহীদ ওসমান হাদী হত্যার বিচার দাবিতে দেশের ৮ বিভাগে অবরোধের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন নেতারা। এদিকে ১০ কার্য দিবসের মধ্যেই হাদী হত্যার চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। আর অন্তর্বর্তী সরকারের আমলেই বিচার নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছেন উপদেষ্টা রিজওয়ানা। এই ক্ষোভ বিক্ষোভ আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের প্রতীক শরীফ ওসমান হাদীর হত্যাকারীদের গ্রেফতার করতে না পারার প্রতিবাদে আমার ভাই মরল কেন? শুক্রবার দুপুরে শাহবাগে শুরু হওয়া এই অবস্থান কর্মসূচি চলে শনিবার মধ্যরাত পর্যন্ত। এ সময় ওসমান হাদীর খুনিদের গ্রেফতারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন ইনকিলাব মঞ্চের নেতারা। বিচার না পাওয়ার অর্থ হইল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দিল্লির কাছে বর্গা দেওয়া। এইরকম তার হত্যার বিচার করা না হয়, তাহলে পরবর্তী যে প্রজন্ম কেউ সাহস করে আগাই আসবে না, যে আসলে দেশপ্রেমের যে প্রকাশটা, এই প্রকাশটা কেউ আসলে করতে পারবে না। তাকে যেভাবে মেরে ফেলা হয়েছে তার সর্বোচ্চ শাস্তির দাবি করছি আমরা। খুনিদেরকে দ্রুত গ্রেপ্তার করে তাদেরকে বিচার করা হয়, সেটার জন্য আমাদের এই অবস্থান কর্মসূচি চলবে ইনশাআল্লাহ। রাতে শাহবাগে আসেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ডিএমপি কমিশনার বলেন ১০ কার্য দিবসের মধ্যেই দেওয়া হবে চার্জশিট, আর অন্তর্বর্তী সরকারের মেয়াদেই বিচার নিশ্চিতের প্রতিশ্রুতি দেন উপদেষ্টা। আগামী ১০ দিনের মধ্যে অর্থাৎ জানুয়ারি মাসের ৭ তারিখের মধ্যে এই মামলার চার্জশিট দিব। অন্তর্বর্তী সরকার থাকাকালীন সময়ে যেন দ্রুত বিচারটা করে যাওয়া যায়, সেটার নিশ্চয়তা আমি আপনাদেরকে দিচ্ছি। কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে ভারত সরকারকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে এবং ভারত সরকার প্রতিশ্রুতি দিয়েছেন যে তাকে যদি ভারতে খুঁজে পাওয়া যায় অবশ্যই তারা বাংলাদেশকে সহায়তা করবেন এই বিষয়ে। পরে শাহবাগ ছাড়েন অবস্থানকারীরা, ঘোষণা দেন রোববার দেশের প্রতিটি বিভাগে সড়ক অবরোধের। আগামীকাল ৮ বিভাগে এই অবরোধ কর্মসূচি করবার জন্য বাংলাদেশের সকল জনতাকে উদারতা আহ্বান জানাই। সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আমাদের অবরোধ কর্মসূচি চলবে। তফসিল ঘোষণার পরদিন ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদীকে গুলি করে সন্ত্রাসীরা। ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিপ্লবী হাদী। মানিক মোহাম্মদ ওমর, সময় সংবাদ, ঢাকা। ওসমান হাদীর হত্যাকারীদের বিচারের দাবিতে রাজপথে ইনকিলাব মঞ্চ। দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সংগঠনটির নেতাকর্মীরা। খুনিরা গ্রেফতার ও বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন তারা। আমরা সবাই হাদী হব, যুগে যুগে লড়ে যাব, স্লোগানে স্লোগানে উত্তাল রাজপথ, ছাত্র জনতার বিক্ষোভ। শনিবার বিকেলে চট্টগ্রাম, বরিশাল, রংপুর সহ বেশ কয়েকটি জেলায় সড়ক অবরোধ করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। হাদী হত্যাকারীরা গ্রেফতার না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়া হুঁশিয়ারি দেন তারা। ওসমান হাদীর আদর্শে উজ্জীবিত হয়ে ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার ঘোষণা দেন ছাত্র জনতা। বলেন, আধিপত্যবাদকে প্রতিহত ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনে জীবন উৎসর্গ করবেন তারা। আমার ভাই কিভাবে তাকে টার্গেট কিলিং করা হয়, তাকে টার্গেট কিলিং করে হত্যা করে কিভাবে হত্যাকারী বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে চলে যায়। আমাদের দাবি একটাই, আমরা চাই আর যেন কোনো ওসমান হাদী আমাদের ভিতর থেকে চলে না যায়। আমরা শহীদ ওসমান হাদী ভাইয়ের হত্যার বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকবো। হাদী ভাইয়ের বিচার, হত্যার কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হতে পারে না। অবিলম্বে হাদীর হত্যার খুনিদের গ্রেফতার করতে হবে এবং বিচারের ব্যবস্থা করতে হবে। এই যদি অবস্থা হয়, আমাদের জুলাই যোদ্ধাদের নিরাপত্তা কোথায়? তুমি কে? আমি কে? হাদী হত্যা মামলার অগ্রগতি ও জড়িতদের শাস্তির বিষয়ে অন্তর্বর্তী সরকারের সুনির্দিষ্ট বক্তব্য জনসমক্ষে দেওয়ার দাবিও জানান ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। নির্বাচন বানচালের অপচেষ্টাকারীদের শক্ত হাতে প্রতিহত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। এদিকে বিভিন্ন দেশ থেকে নির্বাচন পর্যবেক্ষক আসছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। শনিবার মাদারীপুরের সদর উপজেলায় জুলাই আন্দোলনে শহীদ মামুন সর্দার ও নাইমুর রহমানের কবর জিয়ারত করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।
এ সময় সাংবাদিকদের তিনি বলেন, নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই, সুষ্ঠুভাবে ভোট শেষ করতে সবাইকে সহযোগিতার আহ্বান জানান তিনি। বাংলাদেশে আগামী নির্বাচন সুষ্ঠুভাবে যেন হয় সেটার জন্য এগিয়ে আসবে ফ্যাসিবাদী শক্তি। নির্বাচনে বাধাগ্রস্ত করার জন্য চেষ্টা চালাবে জনগণ, সরকার পাশে থাকবে, এই নির্বাচন সুষ্ঠুভাবে হবে এবং যারা এই নির্বাচন বানচালের চেষ্টা করবে তাদের প্রতিহত করা হবে। এদিকে ভোলায় গণভোটের প্রচারণার উদ্বোধন করেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে পর্যবেক্ষকদের। অবজারভার কারা হবেন সেটার অ্যাবসলিউট সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশন। সরকারের কিন্তু এখানে কোনো ভূমিকা নেই। তারা সেখানে অ্যাপ্লাই করছেন এবং সেখান থেকেই তারা যাদেরকে নিরপেক্ষ মনে করেন, যারা মনে করেন যে তারা কোনো ভোটের মধ্যে কোনো সমস্যার সৃষ্টি করবে না, তাদেরকে তারা অ্যাপ্রুভ করবেন এবং তারাই আসবে এখানে অবজারভার হিসেবে। সরকার পর্যবেক্ষকদের সব ধরনের সহায়তা এবং নিরাপত্তা নিশ্চিত করবে বলেও জানান উপদেষ্টা। মিরন আহমেদ, সময় সংবাদ। ভোরের সময় আরও থাকছে। অবজট না থাকায় শাহজালাল বিমানবন্দরে আমদানি রপ্তানি বাণিজ্য ব্যাহত, অতিরিক্ত সময় ও খরচের ভার উদ্যোক্তাদের কাঁধে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিজিএমইএর চিঠি। 17 বছর পর দেশে ফিরে শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসার জবাব দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে সবাইকে ধন্যবাদ জানান তিনি। দীর্ঘ সময় পর মাতৃভূমিতে পা রাখার স্মরণীয় অভিজ্ঞতার কথা জানান তারেক রহমান। ঢাকার রাস্তা জুড়ে মানুষের ঢল, লাখো মানুষের দোয়া ও ভালোবাসাকে আজীবন হৃদয়ে ধারণ করার কথা বলেন তিনি। সব প্রতিকূলতার মাঝেও পাশে থাকা মানুষ, তরুণ, পেশাজীবী, কৃষক ও শ্রমিক সহ সব শ্রেণী পেশার নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা জানান। তারেক রহমান বলেন, বৃহস্পতিবার তার দেয়া বক্তৃতা বাংলাদেশের ভবিষ্যতের জন্য একটি বাস্তব পরিকল্পনার ঘোষণা। এছাড়াও শান্তি, নিরাপত্তা ও মর্যাদা ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির উপর ভিত্তি করে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। গণ অধিকার পরিষদ ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন রাশেদ খান। তাকে ঝিনাইদহ 4 আসনে মনোনয়ন দিয়েছে বিএনপি। রাশেদ খানকে সহযোগিতা করতে দলের স্থানীয় নেতাকর্মীদের নির্দেশও দেওয়া হয়েছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়। সম্প্রতি গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগের ঘোষণা দেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। এরই ধারাবাহিকতায় বিএনপিতে যোগ দিলেন তিনি। শনিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এসে বিএনপিতে যোগ দেওয়ার ঘোষণা দেন রাশেদ খান। আমি বিশ্বাস করি সংস্কার, বিচার এবং সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে জনাব তারেক রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। আমি রাশেদ খান আজকে বিএনপিতে যোগদান করেছি এবং জনাব তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ দেশ এবং জনগণের জন্য সংগ্রাম করে যাব, কাজ করে যাব। এ সময় রাশেদ খানকে দলীয় প্রতীক ধানের শীষে মনোনয়ন দেওয়ার কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, ঝিনাইদহ 4 আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন রাশেদ খান। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ রাশেদ খান বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দিচ্ছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিদ্ধান্ত নিয়েছে যে ঝিনাইদহ 4 আসন মোহাম্মদ রাশেদ খানকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার জন্য মনোনয়ন দেওয়া হচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেন, বর্তমান প্রজন্মের সাবেক ছাত্রনেতাদের এভাবেই দেশ গঠনে এগিয়ে আসা প্রয়োজন। নতুন প্রজন্মের এরকম আরো অনেক সাবেক ছাত্রনেতা যারা এখনো বয়সে তরুণ, তারা জাতি বিনির্মাণে সঠিকভাবে পদক্ষেপ নিতে পারুক এবং সেই জন্য তাদেরকে জাতীয় সংসদ থেকে শুরু করে সমাজের, রাষ্ট্রের বিভিন্ন স্তরে তারা প্রতিষ্ঠিত হোক, সেটা আমাদের কামনা। রাশেদ খান জনসমর্থন নিয়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্র সংস্কার ও জাতীয় স্বার্থে 8 দলের বাইরেও একাধিক দল নিয়ে নির্বাচনী জোট গঠন হচ্ছে। রোববার যে কোনো সময়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন 5 দফা দাবিতে আন্দোলনরত 8 দলের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। এর আগে আসন সমঝোতার মাধ্যমে 300 আসনে একক প্রার্থী দেওয়ার ঘোষণা দেয় দলগুলো। শেষ মুহূর্তে এনসিপি সহ আরও কয়েকটি দল জোটে অংশ নিচ্ছে বলে জানান এই নেতা। বড় 8 দলের সাথে আরও বহু দল একসাথে হয়ে নির্বাচন করার জন্য যোগাযোগ করতেছে, বৈঠক হচ্ছে, আলোচনা হচ্ছে।
এখানে ৮ দলে তো কোনো সংকট নেই, এবং পাশাপাশি আরও দল এখানে যুক্ত হচ্ছে। আমরা আশাবাদী সমঝোতার ভিত্তিতে আমরা সুন্দর একটা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবো। এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা। এছাড়া জামায়াতের সঙ্গে জোট গঠনে আপত্তি জানিয়েছেন দলটির ৩০ নেতা। এনসিপি থেকে পদত্যাগ করলেও ঢাকা ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করার ঘোষণা দিয়েছেন তাসনিম জারা। ফেসবুক স্ট্যাটাসে তিনি জানান, বাস্তবিক প্রেক্ষাপটে নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এদিকে জামায়াতে ইসলামীর সঙ্গে জোটে আপত্তি জানিয়ে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামকে স্মারকলিপি দিয়েছেন দলটির ৩০ কেন্দ্রীয় নেতা। সেখানে তারা লিখেছেন, ৭১-এ দলটির ভূমিকা বাংলাদেশের গণতান্ত্রিক চেতনা ও দলের মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। সব সুবিধাই হাতের নাগালে, নতুন শহর, পরিকল্পিত আবাসন, তবুও অস্বস্তি আর বিড়ম্বনার অপর নাম ঢাকা ১৬। বীরপুর, রূপনগর ও কালশির একাংশ নিয়ে গঠিত এই আসনে জলাবদ্ধতা, পানি কিংবা গ্যাস সংকট নিত্যদিনের। তবে এসবের বাইরে নিরাপত্তাই যেন সবচেয়ে বড় চাওয়া ভোটারদের কাছে। সব সমস্যা সমাধান করে এক অনন্য শহর গড়তে মরিয়া প্রার্থীরা। মঞ্জুর হোসেনের ক্যামেরায় আবদুল্লাহ শফির প্রতিবেদন। পরিবর্তন যেটা দরকার সেটা হলো আমাদের প্রশাসনিক দিকটা। মানুষ আগেও হয়রানি হয়েছে, এখনো হয়রানি হইতেছে, শুধু দলগত চেঞ্জ হয়েছে। এম শাহরিয়ার একজন বেসরকারি কর্মজীবী। 2008 সাল থেকে বসবাস করেন পল্লবীতে। গল্পে গল্পে উঠে আসে ঢাকা 16 রাজধানীর অন্য 8-10টি আসনের মতোই 5 আগস্ট যে স্বপ্ন দেখিয়েছিল তা এখন দুঃস্বপ্ন। মনে হয় না আদৌ কোনোদিন ঘটবে আপনার আমার ভাগ্য পরিবর্তন, কারণ এটা আমাদের দেশে তো আসলে রাজনৈতিক সিস্টেমটা টোটালি ভিন্ন। আর আমরা মানুষের উপর আবেগপ্রবণ বেশি, আমরা ইমোশন বেশি। আমাদের সবাই আগেও যেটা হয়ে আসছে এখনো সেটাই হবে। শাহরিয়ার যে দোকানে এসেছেন সেই দোকানে আলমগীরের হতাশা আরো গভীর। দেশ বাড়ি সবাই দেখতে আছে দেশের কি অবস্থা, কেমনে চলে কেমনে কি, ওটা তো বলা দরকার না। এখানে দোকানদারি করি, ভাত খাইয়ে ঢুকে জানি। 38 বছর আগে যখন এই এলাকায় ব্যবসা শুরু করেন তখন এই পল্লবী ঝিল ছিল, মাছ ধরা যেত পানিতে। বদলে যাওয়ার সময়ে আলমগীর মুখ না খুললেও তার স্ত্রী যেন অকপট। এখানকার সমস্যা, সংকট কতটা প্রকট, প্রত্যাশার প্রাপ্তির ফারাক বলে যান একদমে। আমাকে হামলা, দোকানে সাদা, আমরা চাই না, আমরা সুস্থ কামাই করি খাই, এরকম আমরা শান্তিতে থাকতে চাই। সংসদীয় আসন ঢাকা 16, উত্তর সিটি কর্পোরেশনের 2, 3, 5 ও 6 নম্বর ওয়ার্ড, যা মিরপুরের পল্লবী, দুয়ারিপাড়া ও রূপনগর ও কালচির একাংশ নিয়ে গঠিত। যাত্রা শুরু 2008 সালের নির্বাচন থেকে। পুরো আসনের যোগাযোগ অবকাঠামো নিয়ে স্বস্তি আছে, তবে গ্যাস ও পানির সংকটের পাশাপাশি বর্ষায় জলাবদ্ধতায় নাকাল বাসিন্দারা। 2 নম্বর ওয়ার্ডের হোপ মার্কেট, সড়কের অর্ধেক অবৈধ দখলে, পথচারীদের চলাচলে ভোগান্তি নিত্যদিনের। জনপ্রত্যাশা ভালো শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি হাসপাতাল কিংবা খেলার মাঠ, তার চেয়েও বেশি নিরাপত্তার। ওসমান হাদির যে ঘটনাটা, ও যেটা চেয়েছে, আমি, আমার মেয়ে, আমার ছেলে, আমরা সেই ওরকমই চাই। যখনই আমরা ওরকম কাউকে দেখব, আমি মনে করবো যে আমার ভোটটা আমি তাকেই দিব। নিরাপদ সড়ক চাই, সবার আগে নিজের নিরাপত্তা চাই। আমরা চাই যে আমাদের সন্তানরা সেফ থাকুক। ধারণা করা হচ্ছে এই আসনে বিজয়ের অন্যতম নিয়ামক হতে পারে বিহারি ভোটার। মানবতার জীবনে অভ্যস্ত এই জনগোষ্ঠীর ভোট নিয়ে চিন্তিত প্রার্থীরাও। ঢাকা 16 এই 4টি ওয়ার্ডে প্রায় 13টি বিহারি ক্যাম্প রয়েছে। এই ক্যাম্পগুলোতে 60 থেকে 70 হাজার ভোটার রয়েছেন। অর্থাৎ এই ঢাকা 16 আসন থেকে কে আগামী সংসদে প্রতিনিধিত্ব করবেন তা কিন্তু অনেকটাই নির্ভর করছে এই অবাঙালি ভোটারদের উপর, কিন্তু তাদের রয়েছে অনেক আক্ষেপ। ভোটার অধিকার আর কিছু পাইনি। ক্যাম্পে আমাদের অনেক নষ্ট আছে, এজন্য আমরা ক্যাম্পে চাই না থাকতে, পুনর্বাসন চাই আমাদের। আইসা ভোট চায়া, ভোট নিয়া চলে যায়, ওর পরে আর কোনো খবর থাকে না। প্রার্থীদের মুখেও প্রতিশ্রুতির ফুলঝুরি বরাবরের মতোই। এমন একটি জনবান্ধব সরকার হবে যেখানে কোনো জটিলতার কারণে আমার এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হবে বা তাদের কাজে কোনো ব্যাহত হবে, এমন কোনো কাজ আমরা নর্মালি করব না। মিরপুরের একটা সমস্যা হচ্ছে মাদক এবং চাঁদাবাজি। আমি বা আমার দল যদি দেশ শাসনের সুযোগ পায়, আমরা কোনো অবস্থাতেই এগুলোর পৃষ্ঠপোষকতা করব না। ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করাই হচ্ছে আমার মূল লক্ষ্য। একজন সংসদ সদস্যের দায়িত্ব আইন প্রণয়ন করা, কিন্তু রাজনৈতিক সংস্কৃতি এমন যে এলাকার ভালো মন্দ সবকিছু নির্ভর করে তাদের ইচ্ছের উপর। ভোটারদের প্রত্যাশা তাদের সুশাসনের ইচ্ছেটা ফিরুক। আবদুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা।
ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ঘিরে দ্বীপ জেলা ভোলায় বইছে ভোটের হাওয়া। গণঅভ্যুত্থানের পর প্রথম নির্বাচনকে ঘিরে আশা প্রত্যাশার কমতি নেই সাধারণ মানুষের মাঝে। নবীন প্রবীণ ভোটারের চাওয়া পাওয়ায় ভিন্নতা থাকলে প্রহসনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান সবার। পাশাপাশি স্বচ্ছ ও শান্তিপূর্ণ ভোটের মাধ্যমে দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশের প্রত্যাশা ভোটারদের। নাসিরউদ্দিন লিটনের রিপোর্ট, ছবি তুলেছেন উৎপল দেবনাথ। ভোলার বড় চরসামায়া গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিদ্দিকুর রহমান পাকিস্তান আমল থেকেই জাতীয় নির্বাচনে ভোট দিয়েছেন, দেখেছেন। বিগত 12টি জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে 3টি ছাড়া বাকি 9টি ছিল প্রহসন আর জোর জবরদস্তির নির্বাচন, যেখানে ভোটারদের মতামতের কোনো প্রতিফলন ঘটেনি। শক্তিধররা নির্বাচনের নামে তাদের ক্ষমতার অপব্যবহার করেছেন। 24-এর গণ অভ্যুত্থানের পর সাধারণ মানুষ ভোট নিয়ে যে স্বপ্ন দেখেছিল তা নিয়েও শঙ্কিত এই প্রবীণ নাগরিক। সকল বাঙালি এক একটা হয়ে কলা গাছ দাঁড়াইছে, হেরো ভোট দিছে, সেখানে কোনো বিশৃঙ্খলা হয় নাই, যার যার ভোট শেষে দিছে। ভোট উৎসব ছিল এবং ভোট গণনা পর্যন্ত কোনো লোক মাঠ ছাড়া নাই। আমরা যে নির্বাচনটা চাচ্ছি সেই নির্বাচন বর্তমান এই প্রশাসন দিয়ে হবে না। গভর্নমেন্টের যদি দিক নির্দেশনা থাকে XYZ কে আসলে আমার জানার ব্যাপার না, তুমি নির্বাচনের জন্য সেভাবে প্রস্তুতি নাও, কিন্তু সেইভাবে প্রশাসন যদি নেয় তাইলে হবে, আর নইলে হবে। এদিকে বিপ্লবের সুফল ঘরে আনতে আগামী ভোট উৎসবের জন্য মুখিয়ে আছেন কলেজ শিক্ষার্থী প্রীতি দে। দাঙ্গা হাঙ্গামা, দখল আর অপরাজনীতি বন্ধ করে জনগণের মতামতের আলোকে দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ গড়তে আগামীতে জনবান্ধব সরকার চান তিনি, যার মাধ্যমে মানসম্পন্ন শিক্ষা ও উন্নত জীবন খুঁজে পাবেন। আমি অনেক দিন ধরে অপেক্ষায় আছি কবে আমি ভোট দিতে পারবো। আমি চাই আমার নির্বাচিত প্রার্থীকেই নির্বাচন করতে, আর সে যেন আমাদের আস্থাভাজন হয়, তারা যেন তাদের মতামত আমাদের উপর চাপিয়ে না দেয়। একটা সংবেদনশীল পরিবেশ তৈরি হোক, ভোটের পরিবেশ যেন খুব শান্তিপূর্ণ হয়। ভোলা জেলার 4টি নির্বাচনী আসনে মোট ভোটার সংখ্যা প্রায় 16,71,000। এর মধ্যে নারী ভোটার 8,04,755 জন। নাসিরউদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। পাহাড়ি জনপদ খাগড়াছড়িতে নির্বাচনী উত্তাপ। সব দলের নেতাকর্মীদের মাঝে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্যতা। এনসিপি ব্যস্ত দল গোছাতে, তবে পাহাড়ের 4টি আঞ্চলিক দল তাদের কোনো প্রার্থী ঘোষণা না করলেও সম্মিলিতভাবে একজনকে বেছে নেওয়ার গুঞ্জন রয়েছে। বিএনপি, জামায়াত ও ইসলামী ঐক্যজোট নিজেদের দলীয় প্রার্থী ঘোষণা করে প্রচারণার মাঠে রয়েছেন। জিতেন বড়ুয়ার পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। বাজারে আড্ডা বা চায়ের দোকানে সব জায়গাতেই এখন আলোচনার কেন্দ্রবিন্দু নির্বাচন। ভোটারদের দোরগোড়ায় ছুটছেন সম্ভাব্য প্রার্থীরা। পার্বত্য জেলা খাগড়াছড়ির আসনে বিএনপির সামনে কে বড় প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াবেন তা নিয়ে রয়েছে ব্যাপক কৌতূহল। 9টি উপজেলা ও 3টে পৌরসভা নিয়ে গঠিত একক এই আসনে পাহাড়ি বাঙালি ভোটার প্রায় সমান সমান। ইতিহাস বলছে বিএনপি এখানে 2বার জয় পেয়েছে। এর বাইরে 6বার আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী হন। আরও আগে জাতীয় পার্টি, জেএসডি এবং মানবেন্দ্র নারায়ণ লারমার মতো নেতারাও এই আসনে বিজয়ের ইতিহাস রচনা করেছেন। তফসিল ঘোষণা হওয়ায় বিএনপি ইতিমধ্যেই সভা সমাবেশে শক্ত উপস্থিতি দেখাচ্ছে, আর জামায়াতে ইসলামী বিভিন্ন কর্মসূচিতে দুর্নীতি ও চাঁদাবাজি বিরোধী আহ্বানের মাধ্যমে ভোটারদের আগ্রহ টানার চেষ্টা করছে। তবে সৎ ও যোগ্য ব্যক্তিকেই বেছে নেবেন বলে জানান ভোটাররা। এমন একটি প্রার্থী চাই যিনি দুর্নীতি, চাঁদাবাজ এবং অনিয়মের বিরুদ্ধে যিনি কথা বলবেন। দাঙ্গা হাঙ্গা ওগুলো যেন বন্ধ করতে পারে, পাহাড়ি বাঙালি মিলেমিশে সুন্দর করে থাকতে পারি, ওইটাই আমরা চাই। যে এলাকার উন্নয়নের কাজ করবে তাকেই আমরা ভোট দিয়ে আনবো। বিএনপি জেলা সভাপতি ওয়াদুদ ভুঁইয়াকে মনোনয়ন দেয়ায় নেতাকর্মীদের মাঝেও প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। তার সমর্থনে নিয়মিত জনসংযোগ, উঠান বৈঠক, জনসমাবেশ সহ ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন কর্মীরা। এদিকে জামায়াতে ইসলামী প্রায় 1 বছর আগেই অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরীকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করেছে। নির্বাচনী মাঠে আছে ইসলামী আন্দোলনও, আর নতুন দল জাতীয় নাগরিক পার্টিও পদযাত্রার মাধ্যমে শক্ত অবস্থান জানান দিয়েছে। তরুণদের জন্য আমরা
নতুন কিছু আইডিয়া অ্যাপ্লাই করব, নতুন কিছু প্রকল্প নেব, বিশেষ করে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করব। শিক্ষার মান বৃদ্ধি করব, হাসপাতালগুলোতে সেবার মান নিশ্চিত করব, বিভিন্ন মেল ফ্যাক্টরি করে পাহাড়ি বাঙালি সকলের জন্য কর্মসংস্থান তৈরি করব। যতদিন গায়ে এক ফোঁটা পর্যন্ত রক্ত থাকবে, যেহেতু আমরা রাজপথে নেমেছি, আপনাদের সুখ দুঃখ ভাগাভাগি করে নেওয়ার জন্য নেমেছি। আমার কাছে অভূতপূর্ব সারা মানুষ দিচ্ছে এবং আগামী দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে এদেশের মানুষ রাষ্ট্রীয় ক্ষমতা দেখতে চায়। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ পাহাড়ের অনিবন্ধিত আঞ্চলিক দল। দীর্ঘদিন ক্ষমতার স্বাদ না পাওয়া 4টি আঞ্চলিক দল ঐক্যবদ্ধভাবে একক প্রার্থী দিলে সব হিসেব নিকেশ উল্টে যাবে, এমন শঙ্কার কথা বলছেন রাজনৈতিক সচেতনরা। সৎ, যোগ্য এবং বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি তথা পার্বত্য চট্টগ্রামের স্বার্থ সংরক্ষণ করে এরকম লোককেই ভোট দেওয়ার জন্য উৎসাহিত করে। জেলায় মোট ভোটার সংখ্যা 5,45,688 জন। এর মধ্যে পুরুষ 2,76,013, নারী 2,69,671 এবং তৃতীয় লিঙ্গের 4 জন। সময় সংবাদ, খাগড়াছড়ি। বরেন্দ্রভূমি রাজশাহীতে আম ও মাছ চাষ ছাড়াও ধান, ভুট্টা, আলু, গম সহ হরেক রকম শাকসবজি উৎপাদন হয়। তবে ন্যায্য মূল্য নিয়ে বরাবরই অখুশি কৃষকেরা। বিভাগীয় শহর হিসেবেই নেই পর্যাপ্ত কলকারখানা। তাই শিক্ষানগরী রাজশাহীতে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েও মিলছে না কাঙ্ক্ষিত চাকরির সুযোগ। পদ্মাপাড়ের নগরীর নানা ইতিহাস ঐতিহ্যের ধারক ও বাহক হলেও সঠিক পরিকল্পনা ও বরাদ্দের অভাবে হয়নি কাঙ্ক্ষিত উন্নয়ন। নতুন নতুন শিল্প কলকারখানা গড়ে উঠলে বদলে যাবে এই অঞ্চলের অর্থনৈতিক চিত্র। কর্মসংস্থানের সুযোগ হবে শত শত বেকার যুবকের। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে, বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে। সীমান্তবর্তী জেলা পদ্মাপাড়ের নগরী হিসেবে পরিচিত রাজশাহী। প্রমত্তা এই নদীকে ঘিরে গড়ে উঠেছে নগরবাসীর বিনোদনের অন্যতম অনুষঙ্গ। নানা ইতিহাস ও ঐতিহ্যের ধারক ও বাহক রাজশাহী বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছে গ্রিন ও ক্লিন সিটি হিসেবে। দেশের প্রথম বরেন্দ্র জাদুঘর, পুঠিয়া রাজবাড়ি, শাহ মখদুম মাজার, বাঘা শাহী মসজিদ সহ অসংখ্য প্রাচীন নিদর্শন স্বতন্ত্র জেলা হিসেবে পরিচিতি এনে দিয়েছে। এছাড়া সিটি কর্পোরেশনের প্রশস্ত রাস্তা, ফুটওভার ব্রিজ ও দৃষ্টিনন্দন সড়কবাতি চোখ জুড়িয়ে যাবে যে কারো। যারা বাইরের জেলাগুলো থেকে আসে এখানে, তো তারা ম্যাক্সিমামই তাদের ইন্টেনশন থাকে যে আমি একবার হলো আমাদের এই পুঠিয়া রাজবাড়িতে যাব। উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়, রুয়েট রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল, হাইটেক পার্ক, রাজশাহী কলেজ সহ নামকরা সব শিক্ষা প্রতিষ্ঠানের কারণে শিক্ষানগরী হিসেবেও বলা হয় বিভাগীয় এই শহরকে। তবে কাঙ্ক্ষিত কর্মসংস্থানের সুযোগ না থাকায় উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েও বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি মেলেনি শিক্ষার্থীদের। শিল্প কারখানার যে বিষয়গুলো যদি থাকে এগুলো নাই, তার পর্যাপ্ত যে কর্মসংস্থান, সেই কর্মসংস্থানের অভাবও এখানে রয়েছে। শিক্ষার পাশাপাশি মানুষ যে পার্ট টাইম জবগুলো করতে পারে, আমাদের এই সুযোগ সুবিধাগুলো খুবই কম। 2425 বর্গ কিলোমিটার আয়তনের এই জেলায় 6টি সংসদীয় আসনে ভোটার সংখ্যা 22.5 লাখ। শহরে কিছুটা উন্নয়নের ছোঁয়া লাগলেও গ্রামীণ জনপদে লাগেনি তেমন উন্নয়নের ছোঁয়া। জেলার 65% মানুষ কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। একসময়ের জমজমাট রেশম শিল্প এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। গ্যাস সংযোগ না পাওয়ায় উদ্যোক্তারাও বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন। আম উৎপাদনে তৃতীয় অবস্থানে থাকা এই জেলায় মাছ চাষ ছাড়াও ধান, ভুট্টা, আলু, গম সহ হরেক রকম শাকসবজি উৎপাদন হয়। বিশেষজ্ঞরা বলছেন, কৃষিভিত্তিক শিল্প কারখানা গড়ে না ওঠার পাশাপাশি দীর্ঘদিনের দাবির পরও কার্গো বিমান চালু না হওয়ায় কষ্টার্জিত ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন না কৃষকেরা। কৃষককে বাঁচানোর জন্য এই কার্গো বিমান বলেন, ট্রেনের ব্যবস্থা বলেন, যোগাযোগ ব্যবস্থা বলেন, অবশ্যই দরকার। এখানে আমাদের নর্থ বেঙ্গল, এখানে আমাদের ক্রপ বেল্ট এটা একটা, কিন্তু সেই অনুযায়ী আমাদের যে অ্যাগ্রো ইন্ডাস্ট্রি ডেভেলপ করার কথা ছিল সেটি কিন্তু হয়ে ওঠেনি। সিটি কর্পোরেশনের 30টি ওয়ার্ড, 21টি থানা, 14টি পৌরসভা ও 72টি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত বরেন্দ্র অঞ্চল খ্যাত রাজশাহী জেলা। এই নদীকে ঘিরে পর্যটন নগরী গড়ে তোলা সম্ভব হলে অর্থনৈতিকভাবে আরও সমৃদ্ধ হবে এই জেলা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। অবটক ভিত্তিক এয়ার কার্গো সেবা চালু না থাকায় ঢাকা বিমানবন্দরে ব্যাহত হচ্ছে আমদানি রপ্তানি কার্যক্রম। এতে অতিরিক্ত সময় ও খরচ দুটোই বহন করতে বাধ্য হচ্ছেন উদ্যোক্তারা।
এ অবস্থায় আকাশপথে পণ্য পরিবহন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে কেন্দ্র করে অবডক সুবিধার দাবি তুলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে চিঠি দিয়েছে বিজিএমইএ। কার্গো ভিলেজ অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে যা দ্রুত বাস্তবায়নের তাগিদ অর্থনীতিবিদদের। এমএস আরিফিনের রিপোর্ট। সাধারণত বন্দরের ওপর চাপ কমিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম দ্রুত ও সহজ করতে বন্দর এলাকার বাইরে যে স্থানে পণ্য লোড আনলোড কাস্টমস প্রক্রিয়া সম্পন্ন করা হয় তা ইনল্যান্ড কন্টেইনার ডিপো বা অবডক নামে পরিচিত। চট্টগ্রাম সমুদ্র বন্দরে এই সুবিধা থাকলেও নেই ঢাকা বিমানবন্দরে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ অগ্নিকাণ্ডের পর এই ব্যবস্থা চালুর দাবি উঠেছে ব্যবসায়ী মহলে। কারণ আকাশপথে ঢাকায় আমদানি করা পণ্য সংশ্লিষ্টরা দ্রুত সরবরাহের উদ্যোগ নিলেও 2 মাসেও স্বাভাবিক হয়নি কার্যক্রম। রাস্তার ভিতরে যে পণ্যগুলো ফালানো হচ্ছে, কার মাল কে নিচ্ছে? ফ্লাইট নামার পরে বিমান অফিসাররা ফ্লাইট করতে অনেক সময় নিচ্ছে, এইটা আমাদেরকে এখন ব্যাপক প্রবলেম ফেস করতে হচ্ছে। বাংলাদেশের যে এয়ারপোর্ট কার্গো ফেসিলিটি সেটি এমনিতেই অপ্রতুল। যেই দেশ $40 বিলিয়ন এক্সপোর্ট করে সেই দেশের জন্য এটি একেবারেই অপ্রতুল, কারণ আমাদের কিন্তু স্যাম্পলিং ফেব্রিক, স্যাম্পলিং ইয়ার্ডেজ সব কিছুই এখান দিয়ে আনতে হয়। গেল 23 ডিসেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয়ে চিঠিও দিয়েছে বিজিএমইএ। শিল্প মালিকদের দাবি বিমানবন্দরে কার্গো হ্যান্ডেলিংয়ের দায়িত্বে থাকা বিমান বাংলাদেশের সক্ষমতা সীমিত। এছাড়া প্রতিযোগী দেশগুলোর তুলনায় ঢাকা বিমানবন্দরে পণ্য পরিবহনে খরচও বেশি। অবডক ব্যবস্থা চালু হলে অপারেটরের সংখ্যা বাড়বে, যা প্রতিযোগিতামূলক খরচে সেবা নিশ্চিত করবে বলে যুক্তি তাদের। ঢাকা এয়ারপোর্টে মাল পাঠানোর পরেও আমাদের এখানে সিরিয়াল পাইতে কাস্টম করতে অনেক লেন্দি একটা প্রসেস। এটা আপনি এই যদি আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে সহজ করা যায়, এখন আসতে ধরেন 20টা, যখন এটা 40টা হয়ে যাবে তখন প্রতিযোগিতা চলে আসবে, কে কত বেশি সার্ভিস চার্জ কমাইয়ে নেবে, কে কত ভালো ফ্যাসিলিটি দিবে, মানুষ ওখানে যাবে। এখানে আছে খুব ছোট ছোট মাল, মূল্যবান মাল, পরিমাণে কম, একটু কেয়ারফুল হতে হবে। এগুলা অন দ্য ওয়ে যেন এগুলা চুরি না হয়, কারণ এগুলো তো কন্টেইনারে আসবে না। দ্বিপাক্ষিক বাণিজ্যে জটিলতা কমাতে বাংলাদেশেও দুবাই, সিঙ্গাপুর, ভারতের মতো অবডক ভিত্তিক এয়ার কার্গো সেবা দ্রুত চালুর পরামর্শ অর্থনীতিবিদদের। ব্যবসায়ীদের স্বার্থের কথা বিবেচনা করে কিছু কাঠামো তৈরি করে সেখানে পণ্যগুলো যাতে ওঠানো নামানোর ব্যবস্থা করা যায়, সেটির একটি উদ্যোগ দ্রুততর সময় নিতে পারেন সরকার। এনবিআর এর তথ্য 2024-25 অর্থ বছরে $6.5 কোটি পণ্য আমদানি করেছে বাংলাদেশ, যার মধ্যে ঢাকা বিমানবন্দর দিয়ে এসেছে $410 কোটি পণ্য। এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। বাজার মূলধন ও প্রধান সূচক বাড়ায় গেল সপ্তাহে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসই। যদিও দাম বৃদ্ধির শীর্ষ কোম্পানির তালিকায় এখনও শক্ত অবস্থান জেড ক্যাটাগরিতে। ব্যাংক ঘুরে দাঁড়ালেও তালিকাভুক্ত 21 খাতের মধ্যে দৈনিক গড় লেনদেন কমেছে 16টিতে। মূলধন বৃদ্ধির মধ্য দিয়ে সপ্তাহ শেষ করল দেশের প্রধান পুঁজিবাজার ডিএসই। মাসের তৃতীয় সপ্তাহে মূলধন বেড়েছে 1006 কোটি টাকা। গেল সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয়েছিল 293 কোটি টাকার কিছু বেশি। পরদিন তা 400 ছুঁই করে তৃতীয় কার্যদিবসে পৌঁছায় 407 কোটি টাকায়। শেষ কার্যদিবসে লেনদেন নেমে আসে 333 কোটি টাকায়। বেড়েছে প্রধান সূচকও 4853.90 পয়েন্ট নিয়ে সপ্তাহ শুরু করে শেষ হয়েছে 4883.57 পয়েন্টে। এদিকে আবারও দাম বৃদ্ধির শীর্ষ 10 কোম্পানিতে আধিপত্য বেড়েছে জেড ক্যাটাগরির। যদিও দাম পতনে শীর্ষ 10-এ রয়েছে 6টি জেড ও 4টি এ ক্যাটাগরির প্রতিষ্ঠান। প্রকৌশল ওষুধ খাতের পতন অব্যাহত থাকলেও ঘুরে দাঁড়িয়েছে ব্যাংক খাত। যদিও তালিকাভুক্ত 21 খাতের মধ্যে দৈনিক গড় লেনদেন কমেছে 16টিতেই। এদিকে পুঁজিবাজারের হিসাব রক্ষাকারী সরকারি প্রতিষ্ঠান সিডিবিএল এর তথ্য, গেল সপ্তাহে শেয়ার শূন্য বিও অ্যাকাউন্টের সংখ্যা কমেছে 923টি। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ভারত কূটনৈতিক টানাপোড়েনে স্থলবন্দরে আমদানি রফতানি কমেছে 40%। শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার ভবনে এক মতবিনিময় সভায় চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আব্দুল ওয়াহেদ এ কথা জানান। অভিযোগ করেন অন্তর্বর্তী সরকার ব্যবসায়ীদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। ব্যবসা বাণিজ্যের অনুকূল পরিবেশের জন্য প্রয়োজন নির্বাচিত সরকার। এছাড়া সোনা মসজিদ স্থলবন্দরের অবকাঠামো ও রহরপুর রেল শুল্ক স্টেশনের উন্নয়ন সহ 9 দফা দাবি তুলে ধরেন তিনি।
কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত 3 জন আটক হয়েছে। এর মধ্যে মাদ্রাসা পরিচালকের স্ত্রী রয়েছেন। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ রাসায়নিক পদার্থ। পুলিশ বলছে মূল সন্দেহভাজন আসামি মাদ্রাসা পরিচালক শেখ আলামিন ধরা পড়লেই জট খুলবে রহস্যের। শুক্রবার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদে উম্মুল কুরা মাদ্রাসায় প্রচণ্ড বিস্ফোরণে আটকে ওঠেন আশপাশের মানুষ। ভূমিকম্প ভেবে ঘর থেকে বেরিয়ে পড়েন অনেকে। স্থানীয়রা বলছেন ছুটির দিন থাকায় সেদিন মাদ্রাসায় আসেনি শিক্ষার্থীরা, নইলে আশঙ্কা ছিল বড় বিপর্যয়ের। আমার 11টা বাজে ফোন দিছে যে আপনার বাড়ি এরকম দুর্ঘটনা হয়েছে, তাড়াতাড়ি করে আসেন। আইসা দেখি পুরো ভাঙাচোরা। আমাকে সবাই ঘুমাচ্ছিলাম, যে সুমকা আওয়াজ পাইছিলাম সুমকা আমরা সবাই কাঁপে উঠছিলাম। শুনছি যে বোম বাস্ট হয়েছে, এটাই শুনছি আমরা। বৃহস্পতিবারে যদি মনে করেন এরকম দুর্ঘটনা হইতো তো হাজার হাজার মনে করেন বাচ্চা মারা যাইতো। এই কক্ষের 3 পাশের যে 3টি দেয়াল, পুরো দেয়ালগুলোই ধসে পড়েছে। এর পাশে আরও একটি কক্ষ রয়েছে, সে কক্ষের 2টি দেয়ালও ধসে পড়েছে এবং পুরো ভবনটি জুড়েই একটি রাসায়নিকের ভয়াবহ তীব্র গন্ধের অস্তিত্ব টের পাচ্ছি আমরা বিস্ফোরণের পরদিনেও। শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে সিআইডি ও বোম ডিসপোজাল ইউনিট। উদ্ধার করা হয় বিভিন্ন রাসায়নিক পদার্থ। মাদ্রাসার ভেতরে এত কেমিক্যাল কিভাবে এলো তাৎক্ষণিকভাবে এর উত্তর দিতে পারেনি পুলিশ। আটক করা হয়েছে মাদ্রাসা পরিচালক শেখ আলামিনের স্ত্রী সহ 3 জনকে। পলাতক রয়েছে মূল সন্দেহভাজন শেখ আলামিন, যার নামে অন্তত 7টি মামলা রয়েছে। জঙ্গি সংগঠনের সাথে সে জড়িত আছে কিনা এই বিষয়ে আমরা এখনো তদন্ত এখনো কিন্তু আমাদের ক্রাইম সিন ইউনিট কাজ করতেছে। আমরা টোটালটা কিন্তু এখনো সিজার লিস্ট করতে পারিনি, যেহেতু বিষয়টা অনেক কিছু ওখানে জড়িত আছে। এর সাথে অবশ্যই বেশ কিছু লোক জড়িত হতে পারে, কারণ কোথা থেকে মাল এনেছে, কোথা থেকে তারা এই ধরনের সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট করার জন্য কোথাও কোনো ব্রেন পেয়েছে কিনা, কোথাও ডায়াগ্রাম পেয়েছে কিনা। আমি মনে করি এদের সাথে একাধিক লোক জড়িত আছে। আসন্ন নির্বাচন ঘিরে কি নাশকতার পরিকল্পনা ছিল? পুলিশ বলছে মূল আসামি গ্রেফতার হলে উত্তর মিলবে সব প্রশ্নের। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। সেন্ট মার্টিনগামী পর্যটকবাহী জাহাজে ভয়াবহ আগুনে একজনের মৃত্যু হয়েছে। ক্রুসহ জাহাজ থেকে 15 জনকেও জীবিত উদ্ধার করা হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা ফায়ার সার্ভিসের। আর ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করেছে প্রশাসন। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারের বাঁকখালী নদীর বিআইডব্লিউটিএ ঘাট। সেন্ট মার্টিনগামী পর্যটকদের তুলতে জাহাজটি ঘাটে ভিড়বে। ঠিক তার আগ মুহূর্তে আটলান্টিক ক্রুজে আগুন লেগে যায়। এ সময় জাহাজের ভেতরে আটকা পড়ে একজনের মৃত্যু হয়। স্থানীয়রা উদ্ধার করেন জাহাজের ক্রু সহ 15 জনকে। পাশে অন্যান্য আরও 2-1টা জাহাজ ছিল, তা আমরা তাদেরকে বললাম নঙ্গরে যান বা চরে মেরে দেন, এখানে আসলে অন্য আরেকটাতে ছড়ানোর সম্ভাবনা ছিল। আগুনের ঘটনায় দ্রুত ছুটে আসে ফায়ার সার্ভিসে 2টি ইউনিট, পরে যোগ হয় আরও 2টি ইউনিট। প্রায় 5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। একজন আমরা নিহত পেয়েছি, আর কেউ আহত হয় নাই। হ্যাঁ, শনাক্ত করেছি, ওনার নাম হচ্ছে নূর কামাল। এদিকে জাহাজে আগুনের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন সেন্ট মার্টিনগামী পর্যটকরা। জাহাজটিতে করে প্রায় 200 যাত্রী সেন্ট মার্টিনে যাওয়ার কথা থাকলেও তাদের মধ্যে 120 জনকে তুলে দেওয়া হয় 3টি জাহাজে, আর বাকিরা সেন্ট মার্টিন যেতে পারবেন রোববার। আগুনও লাগছে, এগুলোর জন্য আমরা ইয়েতে আছি, ভয়ে আছি। আজকে যদি এটা মাঝ সমুদ্রে যে হতো, বিপদটা আরো বেশি হতো। যারা এই কর্তৃপক্ষ আছেন তাদের আসলে এই বিষয়গুলো নজর দেওয়া উচিত। অগ্নিকাণ্ড স্থল পরিদর্শন করে জেলা প্রশাসক জানান, ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আমরা একটা তদন্ত কমিটি করতেছি আজকে, এখন করে দিব, যারা পর্যালোচনা করে মূল কারণটা উদ্ঘাটন করার চেষ্টা করবে এবং সুপারিশ দিবে। কক্সবাজার সেন্ট মার্টিন নৌ রুটে প্রতিদিনই চলাচল করছে পর্যটকবাহী 6টি জাহাজ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। সারা দেশে আলাদা সড়ক দুর্ঘটনায় 7 জন নিহত হয়েছেন। ফরিদপুরের ভাঙায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ভাই বোন সহ প্রাণ গেল 3 জনের। ঝিনাইদহে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ধাক্কা দিলে মৃত্যু হয় দোকানের। নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এছাড়া ঘন কুয়াশায় টাঙ্গাইলে 2 বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন 22 জন। সড়ক যেন মৃত্যুর ফাঁদ। সারা দেশে একই দিনে আলাদা সড়ক দুর্ঘটনায় বেশ কয়েকজন নিহত হয়েছেন।
পুলিশ জানায় শনিবার সকালে ফরিদপুরের ভাঙা থেকে খুলনার দিকে যাচ্ছিল পণ্যবাহী একটি ট্রাক। বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে এটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভাই বোন সহ 3 জন নিহত হন। আহতদের হসপিটালে প্রেরণ করি এবং নিহতদের অন্য আইনি কার্যক্রম সহ আইনি প্রক্রিয়া চলমান আছে। ঝিনাইদহে রাত 10:30টার দিকে দর্শনা থেকে ছেড়ে আসা একটি প্রাইভেট কার মহেশপুরের দিকে যাচ্ছিল। পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি চায়ের দোকানে ধাক্কা দেয়। এতে চা দোকানি ইব্রাহিম হোসেন সহ 3 জন আহত হন। তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ইব্রাহিমকে রাতেই যশোর পাঠানো হয়। সেখানে শনিবার ভোরে ইব্রাহিমের মৃত্যু হয়। এদিকে নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এছাড়া ঘন কুয়াশার কারণে টাঙ্গাইলের ঘাটাইলে 2 বাসের মুখোমুখি সংঘর্ষে 22 জন আহত হয়েছেন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। গুরুতর আহত 22 জনকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল সদর হাসপাতাল, ময়মনসিংহ ও ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। রিমো সিদ্দিক, সময় সংবাদ। গাইবান্ধায় বিয়ে বাড়ি থেকে ফেরার পথে মাইক্রোবাসের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। শনিবার রাতে ঢাকা রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার বকচর এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, একই পরিবারের 8 সদস্য উপজেলার চেরাগাড়ি গ্রামের বিয়ে বাড়ি থেকে অটো ভ্যানে বাড়ি ফিরছিলেন। ভ্যানটি বকচর এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। ঘটনাস্থলেই আলতা বেগম নামের এক নারীর মৃত্যু হয়। অটো ভ্যানের চালক সহ আহত হন 7 জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাদকের টাকা ভাগাভাগি নিয়ে খুলনায় জাতীয় শ্রমিক শক্তির বিভাগীয় আহ্বায়ক মোতালেব শিকদারকে গুলি করা হয়। র্যাব 6 জানায়, শুক্রবার রাতে ঘটনার মূল আসামি DK শামীম ও বৃহস্পতিবার রাতে তার সহযোগী মাহাদিনকে গ্রেপ্তার করা হয়। চাহিদা মতো মোতালেব শিকদার মাদক সরবরাহ করতে না পারা এবং টাকা ভাগাভাগি নিয়ে এই ঘটনা ঘটতে পারে। গ্রেপ্তার শামীম গুলির কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এই ঘটনায় এখন পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। শীর্ষ সন্ত্রাসী শামীম সরদার ওরফে DK শামীম, যে ঢাকায় শামীম নামে পরিচিত, এবং উক্ত ঘটনায় উপস্থিত মাহাদিনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। গ্রেফতারকৃত DK শামীম প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে উক্ত ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত থাকার বিষয়টি স্বীকার করে এবং মোতালেব শিকদারকে সে সরাসরি মাথায় গুলি করার বিষয়টিও স্বীকার করে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি অংশের গোমতী সেতু ঝুঁকির মুখে। দীর্ঘদিন সংস্কার না করায় গার্ডার ও অ্যাবাটমেন্টের মধ্যকার যন্ত্রাংশে ত্রুটি দেখা দিয়েছে। যান চলাচলে তৈরি হচ্ছে অস্বাভাবিক কম্পন। যে কোনো সময়ে দুর্ঘটনার আশঙ্কা স্থানীয়দের। সড়ক বিভাগ বলছে, নতুন 4 লেনের সেতু দিয়ে উভয়মুখী যান চলাচলের ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইশতিয়াক আহমেদের রিপোর্ট। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা গোমতী সেতু, যার দাউদকান্দি অংশে দেখা দিয়েছে ত্রুটি। সাধারণ যানবাহন চলাচলের সময় অস্বাভাবিকভাবে কাঁপছে সেতুটি, আর ভারী যানের ক্ষেত্রে কম্পন বেড়ে যায় দ্বিগুণ। এমন অবস্থায় চালক ও যাত্রীদের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক। স্থানীয়রা জানান, সেতুটি দীর্ঘদিন ধরে সংস্কার করা হয়নি। শীঘ্রই ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তাদের। দুর্ঘটনা ঘটলে প্রাণহানির পাশাপাশি ব্যাহত হবে চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক বাণিজ্য। দীর্ঘদিন যাবৎ এখানে পেইড বা স্প্রিং এর সমস্যার কারণে অনবরতই নড়তে থাকে। দেখেন, আমরা যখন কথা বলছি এখনো ব্রিজটা নড়তেছে। গাড়ি গেলে আপনার আপ ডাউন করে ঝুঁকিপূর্ণ কাঁপতে থাকে। এটা এখন খুবই রিস্কের উপরে আছে। অনেকবার কমপ্লেনও করছে এই এলাকাবাসী, তা ওনারা কোনো পদক্ষেপই নেয় না আর কি। 2 দিনের ভিতরে ইনশাল্লাহ আশা করি এই লেনটা চালু করে দিব। ঢাকা যত গাড়ি বের হয়ে সেটা চলে যেতে পারবে। ব্যারিয়ার নষ্ট হয়ে গেছে, ওয়াল নষ্ট হয়ে গেছে, আবার ওই যে আমাদের যে পাশের যে রিংগুলো গ্যাপে গ্যাপে ওইগুলো লুজ হয়ে গেছে, ওইগুলো আমরা আবার মেরামত করবো। সড়ক বিভাগ বলছে, সেতু গার্ডার ও অ্যাপার্টমেন্টের মধ্যকার যন্ত্রাংশে ত্রুটি দেখা দিয়েছে। এই কারণে আপাতত নতুন 4 লেনের সেতু দিয়ে উভয়মুখী যান চলাচলের ব্যবস্থা নেওয়া হয়েছে।
গার্ডারের নিচের যন্ত্রাংশের ত্রুটি দেখা দিবে, সেজন্য আমরা চট্টগ্রামমুখী ডান পাশে যেটি 4 লেন বিশিষ্ট সেতু রয়েছে সেই সেতুটি দিয়ে আমরা ডাইভারশনের কার্যক্রম গ্রহণ করেছি এবং শীঘ্রই এই ডাইভারশনটি রেডি হয়ে গেলে পুরাতন সেতুটি আমরা বন্ধ করে মেরামত কার্যক্রম শুরু করব। সড়ক বিভাগের তথ্য মতে 1995 সালে গোমতী নদীর উপর সেতুটি উদ্বোধন করা হয়। 2 লেন বিশিষ্ট সেতুতে 17টি স্পান রয়েছে। প্রতিদিন এই সেতুর উপর দিয়ে প্রায় 10,000 যানবাহন চলাচল করে। ইশতিয়াক আহমেদ, সময় সংবাদ, কুমিল্লা। দেখছেন ভোরের সময়। এবারও বই উৎসব না হলেও বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে পাঠ্য বই পৌঁছে যাবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায়। আরও জানান, নতুন বইয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস সহ বিষয়বস্তুতে কিছু পরিবর্তন আনার পাশাপাশি প্রথমবারের মতো অভিভাবকদের জন্য 2 কোটি গাইড বই ছাপা হচ্ছে। তবে রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে বইয়ে পরিবর্তনের মাধ্যমে শিশুদের নিয়ে এক্সপেরিমেন্টের পক্ষে নন উপদেষ্টা। প্রসূনা শিশুর রিপোর্ট। 2009 সালে প্রাক প্রাথমিক থেকে মাধ্যমিকের শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্য বই দেওয়ার সিদ্ধান্ত হয়। এর পরের বছর থেকেই 1 জানুয়ারিতে শুরু হয় বই উৎসবের রেওয়াজ। এতে নতুন বইয়ের ঘ্রাণে উৎফুল্ল হতো শিক্ষার্থীদের মন। তবে গত জানুয়ারিতে বই উৎসব না হওয়ায় 1.5 দশকের সেই রীতিতে ভাটা পড়ে। এছাড়া বছরের প্রথম দিনে সব শিক্ষার্থী সব বই হাতে পায়নি বলেও অভিযোগ ওঠে। তবে বই উৎসব না হলেও এবার বছরের প্রথম দিনেই সব স্কুলে নতুন বই পৌঁছে যাবে বলে নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। পাঠ্য বইয়ের বিষয়বস্তুতে কিছু পরিবর্তন আনার পাশাপাশি শিশুর বিকাশে প্রথমবারের মতো এবার অভিভাবকদের জন্য 2 কোটি গাইড বইও ছাপার কথা জানান তিনি। বাংলাদেশের ইতিহাস প্রসঙ্গে আসছে, কিছু চেঞ্জ হয়েছে, গল্প, কবিতা, এইসব ছোটখাটো কিছু কিছু চেঞ্জ হয়েছে। আমরা সত্যিকার অর্থে শিক্ষার গুরুত্ব বুঝি না। আমাদের তো এক ধরনের মিনিমাম ঐক্যমত্যে পৌঁছানো দরকার, যে আমরা অন্ততপক্ষে বাচ্চাদের ক্ষেত্রে তো এক্সপেরিমেন্টে যাব না। ক্লাস্টার পদ্ধতিতে দেশের 65,500 স্কুলে সঙ্গীত বিষয়ে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত হলেও পদ সৃষ্টি হয়েছে মাত্র 2,500। এমন অবস্থায় প্রতিবাদের মুখেই নিয়োগের সিদ্ধান্ত বাতিল করা হয় বলে জানান তিনি। একটা ক্লাস্টারের জন্য একজন এইভাবে হিসাব করা হয়েছিল, কিন্তু ওনারা যুক্তি দিলেন এটা না করে বরং সবার জন্যই করা দরকার। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 3 লাখ প্রধান শিক্ষক পদের 32,000-এর বেশি শূন্য থাকলেও মামলার কারণে এসব পদে নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না বলেও জানান ডাক্তার বিধান রঞ্জন রায়। প্রসূনা আশিস, সময় সংবাদ, ঢাকা। ভারতীয় সুতার চাপে ধ্বংসের দ্বার প্রান্তে দেশের সুতাকলগুলো। প্রতিবেশী দেশটি কম দামে সুতা বিক্রি করে বাস্তবায়ন করছে স্থানীয় যোগান বন্ধের পরিকল্পনা। পরে দাম বাড়িয়ে সুদে আসলে তুলে নেবে লোকসানি হিসাব। বস্ত্র খাতের শীর্ষ সংগঠন বিটিএমএ এমন দাবি করলেও পোশাক শিল্প মালিকদের সাফ অবস্থান, যেখানে কাঁচামালের দাম কম পড়বে সেখান থেকেই কিনবেন তারা। এ অবস্থায় দেশীয় শিল্প রক্ষায় সরকারকে উদ্যোগী হওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। ভারত তাদের টেক্সটাইলকে কস্ট অফ প্রোডাকশন তার থেকে 8 থেকে 9% কম মূল্যে তারা পৃথিবীর বিভিন্ন দেশে সুতা এক্সপোর্ট করতেছে। বস্ত্র খাতের শীর্ষ সংগঠন বিটিএমের দাবি, দেশে সুতাকল ধ্বংসে কম দামে সুতা রপ্তানি করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করছে ভারত। পরে দাম বাড়িয়ে তুলে নেবে সুদে আসলে। আজকে আমাদের স্পিনিং শিল্প সবচেয়ে খারাপ অবস্থাতে বাংলাদেশ পার করতেছে। ভারতের রপ্তানি তথ্য, গেল এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত দেশটির অর্থ বছরের প্রথম 7 মাসে দেশটি যে পরিমাণ তুলার সুতা রপ্তানি করেছে তার প্রায় অর্ধেক 41% এসেছে বাংলাদেশে। আপনি কেন ভিয়েতনাম থেকে সুতা আনতে দিবেন না আমাকে? কেন আমাকে পাকিস্তান থেকে সুতা আনতে দিবেন না? কেন আপনি আমার হাত পা বেঁধে কেন ব্যবসা করতে দিবেন? বিটিএমএ বলছে, 2 দেশে উৎপাদন খরচ এক হলেও ভারত সরকার বিভিন্ন নামে প্রণোদনা দেয় প্রতিযোগিতা সক্ষমতায় এগিয়ে থাকছেন দেশটির উদ্যোক্তারা। আমাদের লোকাল ইন্ডাস্ট্রির প্রোটেকশন দেওয়া দরকার। বিদেশি সুতা কম মূল্যে এসে বাংলাদেশে যাতে ইন্ডাস্ট্রি নষ্ট না হয়। কেন পিছিয়ে পড়ছে দেশের সুতাকল তা খতিয়ে দেখে প্রয়োজনে আমদানির ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। যে সাবসিডিটা ডব্লিউটিও নিয়ম লঙ্ঘন করে তাহলে কিন্তু আমরা কাউন্টার ভেলিং ডিউটি বসাতে পারি। তবে এক শিল্প বাঁচাতে গিয়ে অন্য শিল্প যেন মৃত্যুর দুয়ারে না যায় সেদিকে খেয়াল রেখেই নীতি কৌশল সাজানোর তাগিদ উদ্যোক্তাদের। গ্লোবাল মার্কেটে বিজনেস করতে গেলে। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। কিশোরগঞ্জের পাগলা মসজিদের 13টি দান সিন্দুক এবার 3 মাস 27 দিন পর খোলা হয়েছে। 13টি লোহার সিন্দুক থেকে পাওয়া গেছে 35 বস্তা টাকা। আছে বিদেশি মুদ্রা ও স্বর্ণালঙ্কারও। কঠোর নিরাপত্তায় শুরু হয় টাকা গণনা। কিশোরগঞ্জ থেকে নূর মোহাম্মদের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট।
এ যেন টাকার পাহাড়। বড় বড় লোহার সিন্দুকে তালা খুলে বের করা হয় ৩৫ বস্তা টাকা। দেশি টাকার পাশাপাশি পাওয়া যায় ডলার, পাউন্ড সহ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার। শনিবার সকাল ৭টায় জেলা প্রশাসক ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর উপস্থিতিতে একে একে খোলা হয় কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান বাক্সগুলো। এরপর প্লাস্টিকের বস্তায় টাকা ভরে মসজিদের দ্বিতীয় তলার মেঝেতে ঢেলে শুরু হয় গণনা। পাগলা মসজিদ নুরানি কোরআন হাফিজিয়া মাদ্রাসার ১০০ শিক্ষার্থী, রূপালী ব্যাংকের কর্মকর্তা কর্মচারী সহ ৪ শতাধিক মানুষ গণনায় অংশ নেন। ব্যবহার করা হয় ইলেকট্রনিক মেশিনও। জেলা প্রশাসক জানান, দানের টাকা দিয়ে প্রায় ১১৫ কোটি টাকা ব্যয়ে বহুতল পাগলা মসজিদ কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই খোলাটা নির্ভর করে সিন্ধুকগুলো আসলে কি পরিমাণ টাকা সঞ্চয় হয়েছে সিন্ধুক ভরার উপরে। গণনা শেষে রূপালী ব্যাংক মসজিদের অ্যাকাউন্টে জমা করা হয়। আমাদের ৩ একর জমির উপরে পাগলা মসজিদ কমপ্লেক্স ও ইসলামিক রিসার্চ সেন্টার হবে। এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। কথিত আছে মসজিদে মানত করলে পূরণ হয় মনের আশা। এমন বিশ্বাস থেকে ধর্ম বর্ণ নির্বিশেষে অসংখ্য মানুষ দান করেন পাগলা মসজিদে। একটু কাছ থেকে পাবো আল্লাহকে, এরকম একটা ইচ্ছা নিয়ে আসা। মনের ইচ্ছা আছে, আল্লাহর কাছে এখান থেকে মানত করতে চাই। আমি একজন পরীক্ষার্থী এসএসসি, তার জন্য আসা আর কি মেন। কোরআন শরীফ কান দিছি আর টাকা দিছি। পাগলা মসজিদের দান বাক্স খোলাকে কেন্দ্র করে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। সময় সংবাদ, কিশোরগঞ্জ। জয়পুরহাট সীমান্তে আবারও কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজিবি জানায়, শনিবার ভোরে কয়া ক্যাম্পের আওতাধীন পূর্ব উচনার কোনাপাড়া এলাকায় ২৮১ নম্বর পিলারের পাশে শূন্য রেখার কাছে বেড়া দেয়া শুরু করে বিএসএফ। পরে বাধা দিলে সরে যায়। বিষয়টি নিয়ে বিজিবি বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক হয়। সেখানে এর আগে গত বছরের ১৯ অক্টোবর ও চলতি বছরের ২১ জানুয়ারি সীমান্তের কিছু অংশে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করে বিএসএফ। সহ সারা দেশে জেঁকে বসেছে তীব্র শীত। কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। আগামী সপ্তাহে বেশ কয়েকটি জেলায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। হঠাৎ করেই কয়েকদিন থেকে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় জেঁকে বসেছে তীব্র শীত। তাপমাত্রা কমে যাওয়ায় ও উত্তরের হিমেল হাওয়ায় হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। মার্কেটে যাইতেছি, অনেক শীত, প্রচুর শীত। আমাদের কাজকর্মের অনেক অসুবিধা হচ্ছে এবং প্রচুর শীত, রাতে কাজ করা মানে কষ্টকর হয়ে যায় একদম। এত শীত, এই শীতে আমরা কাজ করতে যাই অসুস্থ হয়ে পড়তেছি। এই মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৮.৮ ডিগ্রি ও ঢাকায় ১৩ ডিগ্রি সেলসিয়াস। এমন তাপমাত্রা আরো কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়াবিদ। দিনের তাপমাত্রা যেমন কমেছে, রাতের তাপমাত্রা কমেছে, এই জন্য শীতের তীব্রতা বেড়েছে। ঢাকার তাপমাত্রা আপনার আপাতত অন অ্যাভারেজ এরকমই থাকবে আগামী ২-৩ দিন। তারপর একটু তাপমাত্রা বাড়বে, বেড়ে আগামী ৭-৮ দিন পরে আবার তাপমাত্রা কমবে। জানুয়ারির প্রথম সপ্তাহে ঢাকার বাইরের বেশ কিছু জেলায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আপাতত ওই রকম শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই। যেটা হচ্ছে জানুয়ারি 1 থেকে বিশেষ করে উত্তর অঞ্চল এবং দেশের মধ্য অঞ্চল পর্যন্ত শৈত্যপ্রবাহের সম্ভাবনা আছে, তবে ঢাকাতে ওইভাবে সম্ভাবনা নেই। ঢাকার তাপমাত্রা 10-এর উপরে থাকার সম্ভাবনা অনেকটা বেশি। এদিকে ঘন কুয়াশায় বিমানের শিডিউল বিপর্যয়ের পাশাপাশি শাহজালালগামী 10টি আন্তর্জাতিক ফ্লাইট চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে ডাইভার্ট করা হয়। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। শীতের আরো খবর জানাতে পঞ্চগড়ে আছেন সহকর্মী সোহাগ হায়দার এবং বরিশালে আছেন মেহেদি হাসান বাপ্পি। সরাসরি প্রথমে যাচ্ছি সোহাগের কাছে। হিমালয় কন্যাখ্যাত দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের দিন যতই অতিবাহিত হচ্ছে, শীতের যে তীব্রতা আমরা সেটা কয়েক গুণ হারে বেশি লক্ষ্য করছি। বলে রাখি যে উত্তর পশ্চিম থেকে বয়ে আসা যে পাহাড়ি হিম বাতাস রয়েছে, এর কারণে কিন্তু উত্তরের জনপদে রাত এবং সকালের যে শীতের তীব্রতা সেটা কয়েক গুণ হারে বেশি আমরা লক্ষ্য করছি। আমি বলে রাখি, গতকাল এই জেলার তাপমাত্রা 11 ডিগ্রির ঘরে থাকলেও কিন্তু আজকের তাপমাত্রা 13-র ঘরে চলে এসেছে। আবহাওয়া অফিস বলছে যে আজকে সকাল 6টায় এই জেলার তাপমাত্রা 13.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। একই সাথে বলে রাখি, গতকাল এই জেলার চারপাশ কিন্তু ঘন কুয়াশায় ঢাকা থাকলেও আজকের যে সকাল আমরা লক্ষ্য করছি কুয়াশা খানিকটা কমে গিয়েছে, তবে পাহাড়ি হিম বাতাসের যে তীব্রতা সেটা কিন্তু অব্যাহত রয়েছে। বলে রাখি যে তাপমাত্রা এবং হিম বাতাস এই উঠানামায় কিন্তু আমরা এই জনপদে দেখেছি যারা নিম্ন আয়ের সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু চরম বিপাকে পড়তে শুরু করেছে। আমরা দেখেছি যে এই জেলার নদী কেন্দ্রিক যে সকল মানুষ রয়েছে তারা কিন্তু সব থেকে বেশি বিপাকে পড়ছে। একই সাথে যারা দিনমজুর সকালে এবং রাতে কাজের উদ্দেশ্যে বের হচ্ছেন বা কাজে থাকছেন তারা কিন্তু চরম বিপাকে পড়ছেন। আমি
জেনেছি যে এই জেলায় ইতিমধ্যে কিন্তু সরকারিভাবে জেলার 5 উপজেলায় যে শীতবস্ত্রের বিতরণের কার্যক্রম সেটা শুরু করলেও কিন্তু এখন পর্যন্ত যে সকল জায়গায় পৌঁছানোর কথা সেগুলো জায়গায় কিন্তু পৌঁছায়নি বলে এমনটি আমরা অভিযোগকে জেনেছি। তবে স্থানীয়রা বলছেন যে শীতের যে উষ্ণতা বা গরম কাপড়ের চাহিদা সেটা এখনো পর্যাপ্ত না হয় কিন্তু মানুষের কাছে পৌঁছাচ্ছে না। সকলের দাবি যে দ্রুত যেন এই সকল মানুষের কাছে যে সকল শীতবস্ত্র রয়েছে সেগুলো পৌঁছানো হোক। একই সাথে সরকারি জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে যারা দেশের বিত্তবান রয়েছে, এই অঞ্চল যেহেতু শীতপ্রবণ জেলা সেহেতু এই অঞ্চলের মানুষের পাশে যেন বিত্তবান যারা রয়েছে তারাও এগিয়ে আসে। একই সাথে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে জেলার বর্তমান অবস্থা আমরা দেখেছি যে গতকাল দিনভর কিন্তু এই জেলায় সূর্যের মুখ দেখা মেলেনি, তবে ঘন কুয়াশা ছিল। একই সাথে হিম বাতাসের তীব্রতায় কিন্তু নাকাল হয়ে পড়েছিল গতকালের যে চিত্র আমরা লক্ষ্য করেছি। তবে আজকের সকালেও কিন্তু আমরা একই অবস্থা লক্ষ্য করছি, হিম বাতাস সাথে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টির মতো যে কুয়াশার পরিমাণ সেটা কিন্তু হালকাভাবে পড়ছে। আমি সকালে দেখেছি যে গুরুত্বপূর্ণ যে সকল সড়ক রয়েছে সেখানে কিন্তু মানুষের যে উপস্থিতি সেটা কিন্তু অনেকটা কম লক্ষ্য করেছি। আমরা এই মুহূর্তে আছি পঞ্চগড়ের পঞ্চগড়ের চৌরঙ্গি মোড় এলাকায়। এখানে ঠিক কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে সকল মানুষ রয়েছে যারা পঞ্চগড়ের উদ্দেশ্যে ছুটে আসেন তারা কিন্তু ঠিক এই জায়গায় নামেন। তবে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছে যে বিভিন্ন অঞ্চলের তুলনায় যতই উত্তরাঞ্চলে তারা প্রবেশ করছে ততই কিন্তু শীতের যে তীব্রতা রয়েছে সেটা কিন্তু অনেকটাই বেশি লক্ষ্য করছে। তারা বলছেন যে এই অঞ্চলটিতে যখনই তারা প্রবেশ করছেন যে পাহাড়ি হিম বাতাসের কারণে কিন্তু তারা জানিয়েছেন যে বরফের উপর দাঁড়ালে যে অবস্থা বিরাজ করে তেমনটি তারা বলছেন। আমি বলে রাখি যে হিম বাতাসে বর্তমান কিন্তু একটা কনকনে শীত অনুভূত হচ্ছে। এতে করে আমরা দেখেছি যে সকালে যেমন শীতের তীব্রতা বাড়ছে, যতই শীতের তীব্রতা বাড়ছে তেমনি কিন্তু রাতের যে ঠান্ডার অনুভূতি সেটাও কিন্তু কয়েক গুণ হারে বাড়ছে। তবে সকলের দাবি যেন এই সকল এলাকার যে নিম্ন আয়ের মানুষ রয়েছে তাদের পাশে যেন প্রশাসনের পাশাপাশি বিত্তবান যারা রয়েছে তারা যেন এগিয়ে আসে। তো এই ছিল আমার কাছে পঞ্চগড়ে শীতের সর্বশেষ খবর। আমরা যাব বরিশালে, সেখানে আছে সহকর্মী মেহেদী হাসান। চলতি শীত মৌসুমে বরিশালের সর্বনিম্ন তাপমাত্রা ও ঠান্ডা হাওয়ায় কাঁপছে গোটা বরিশাল। গত 3 দিন ধরে বেলা 12টার আগে দেখা মিলছে না সূর্যের, ফলে বেশিরভাগ মানুষই বের হচ্ছেন না একান্ত প্রয়োজন ছাড়া, আর ফলে দুর্ভোগের শিকার হচ্ছেন নিম্ন আয়ের মানুষরা। আমরা এই মুহূর্তে রয়েছি বরিশাল কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায়। এইখানটাতে কিন্তু এই সময়টাতে সকালে প্রচণ্ড ভিড় থাকলেও তা কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না। এইখানটিতে ঘন কুয়াশার ফলে যানবাহনের যে ধীরগতি তা কিন্তু বেশ লক্ষ্য করাও যাচ্ছে। আমরা গতকাল আবহাওয়া অফিসের সাথে কথা বলেছিলাম, আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে ঠিক যেমনটা জানিয়েছেন ডিসেম্বর মাসে সচরাচর বরিশালের সর্বনিম্ন তাপমাত্রা 13.3 ডিগ্রি থাকলেও তা কিন্তু গত বৃহস্পতিবার থেকে তা কমে 12.4 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার পর এই একই পরিস্থিতি কিন্তু এই রোববার সকাল পর্যন্ত তা অব্যাহত রয়েছে। এছাড়া গত কয়েকদিন ধরেই শেষ রাত থেকে সকাল পেরিয়ে দুপুর পর্যন্ত কুয়াশা ঘেরা থাকছে পুরো দক্ষিণাঞ্চল। আর আবহাওয়া অফিস ঠিক যেমনটা জানিয়েছেন কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে ঠান্ডার অনুভূতিটা অনেকটাই বেড়েছে। শুক্র, শনি ও রোববার দিন রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধির কথা থাকলেও সোমবার মানে আগামীকাল থেকে পুনরায় তাপমাত্রা পারদ নিচে নামার পাশাপাশি আগাম খবরটিও কিন্তু দিয়ে রেখেছে দপ্তরটি। ঠিক এই মুহূর্তে আমরা নতুল্লাবাস থেকে আপনাদেরকে দেখাতে চাই আমার যে সামনে ক্যামেরায় যে মহাসড়কটি দেখছেন এটি ঢাকা বরিশাল মহাসড়ক। যানবাহনের ধীরগতি কিন্তু বেশ লক্ষণীয় এবং তারা এই সকাল 7টার সময়তেও তাদের কিন্তু হেডলাইটের আলো জ্বালিয়েই কিন্তু মহাসড়কে চলাচল করতে হচ্ছে। এবং আমরা যদি একটু দেখাই যে দূর দূরান্ত থেকে যে সকল যাত্রীরা ঢাকা এবং অভ্যন্তরীণ রুটে যে সকল যাত্রীরা চলাচল করছেন সেখানেও কিন্তু বেশ কিছুটা ধীরগতি আমরা দেখতে পেয়েছি। আগের মতো সেই ব্যস্ততা অনেকটাই কম। যেমন বাসের যারা জরুরি সংশ্লিষ্ট তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে একান্ত প্রয়োজন ছাড়াই কিন্তু আসলে কেউ এই সকালটাতে বের হচ্ছে না। ঠিক তেমনি অভ্যন্তরীণ রুটের যাত্রীতেও ঠিক একই অবস্থা। পাশাপাশি শহরের মধ্যে কিন্তু মানুষের চলাচল একদমই কম। একই সাথে
এই ফলে সব মিলিয়ে কিন্তু বরিশালের মানুষের এক ভোগান্তি কিন্তু বেশ স্পষ্ট উল্লেখিত, যা আমরা বেশ গত 3 দিন ধরেই লক্ষ্য করতে পারছি। এবং একই সাথে কিন্তু আপনারা এখনও দেখতে পাচ্ছেন যে সকাল 7টাতেও পুরো এলাকাটি ঘন কুয়াশায় আচ্ছন্ন রয়েছে, ফলে যানবাহনে অনেকটা ধীরগতি, আর মানুষের যে চলাচল সেক্ষেত্রেও কিন্তু বেশ ধীরগতি আমরা লক্ষ্য করতে পেরেছি। আর এই মুহূর্তে একটু জানিয়ে রাখি, গত চলতি শীত মৌসুমগুলোতে কিন্তু তাপমাত্রার পারদ 1 ডিগ্রি কমে সেটা 12.4 ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। ফলে জীবনযাত্রা এবং কৃষির মানেও কিন্তু অনেকটা, কৃষির ক্ষেত্রেও কিন্তু বেশ প্রভাব পড়বে। আর মানুষের যে এই মুহূর্তে যে যান চলাচল তা কিন্তু অনেকটাই ব্যাহত হচ্ছেন, ফলে সব মিলিয়ে জীবনযাত্রা এক প্রকার বলা যায় যে ধীরগতি নেমে এসেছে। বরিশাল থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। বরিশাল ও পঞ্চগড়ে শীতের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। টানা সরকারি ছুটিতে পর্যটকদের উপচে পড়া ভিড় পার্বত্য এলাকায়। প্রতিটি স্পটে ঘুরে বেড়াচ্ছেন তারা। জমে উঠেছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা, এমনকি শতভাগ বুকিং চলছে হোটেল মোটেল রিসোর্টগুলোতে। তবে সবকিছুর দাম অতিরিক্ত বাড়ানো হয়েছে বলে অভিযোগ দর্শনার্থীদের। আর পুলিশ বলছে পর্যটকদের নিরাপত্তায় নেওয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। বিস্তারিত রিপোর্টে। পাহাড় হ্রদ সব জায়গায় দর্শনার্থীদের ভিড়। কেউ প্রিয়জনদের সঙ্গে সময় কাটাচ্ছেন, কেউ ঘুরে বেড়াচ্ছেন, কেউ বা মুহূর্তগুলো ক্যামেরায় রেকর্ড করছেন। রাঙামাটির আইকন ঝুলন্ত সেতু, কাপ্তাই হ্রদ, সুবলং ঝর্ণা, মায়াবী দ্বীপ, বার্গি, আসামবস্তি সড়কসহ সব স্পটে পর্যটকদের উপচে পড়া ভিড়। উপভোগ করছেন সবুজ পাহাড় আর নীল আকাশে সাদা মেঘের ভেলা, কেউ বা করছেন কায়াকিং। ঝুলন্ত ব্রিজ দেখলাম, পাহাড় দেখতেছি, এই লেকের স্বচ্ছ জল দেখে মুগ্ধ হয়েছি। একই অবস্থা বান্দরবনের। জেলার মেঘলা, নীলাচল, প্রান্তিলেক, শৈলপ্রপাত, চিম্বুক, নীলগিরি, তুমাতুঙ্গি সহ সব দর্শনীয় স্থানে পর্যটকদের ভিড়। তবে সবকিছুর দাম অতিরিক্ত বাড়ানো হয়েছে বলে অভিযোগ দর্শনার্থীদের। দাম আমাদের কাছে রাখছে, আমরা সেটাই দিচ্ছি, কিন্তু সেই হিসেবে আমরা খাবারগুলো পাচ্ছি না। হোটেলগুলোর ভাড়া খুবই বেশি মনে হচ্ছে। ছুটির সময় পাহাড়ে চলে আসে অথবা সমুদ্রে। টানা সরকারি ছুটিতে খুশি পর্যটন ব্যবসায়ীরা। চলতি মৌসুমে লাভের আশা তাদের। অনেক টুরিস্ট আমাদেরকে বুকিং এর জন্য ফোন দিয়েছেন, কিন্তু আমরা ব্যবস্থা না থাকার কারণে বুকিং নিতে পারি নাই। আমরা এই মাসে সর্বোচ্চ আশানুরূপ আমরা পর্যটক পেয়েছি এবং এতে আমরা সন্তুষ্ট। আর পুলিশ বলছে পর্যটকদের নিরাপত্তায় নেওয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। বিভিন্ন স্পটে যেন টুরিস্টরা যাতায়াতে কোনো ধরনের সমস্যা বোধ না করে, এই জন্য আমাদের পেট্রোল টিমগুলা সতর্ক অবস্থানে আছে। হোটেল মোটেল রিসোর্ট যেগুলো আছে সেখানে যদি আমাদের অভিযোগ পাই তবে আমরা মোবাইল কোর্টের মাধ্যমে আমাদের জরিমানা করতে পারি। পর্যটকদের এমন চাপ জানুয়ারি পর্যন্ত থাকবে বলে জানায় পর্যটন কর্পোরেশন। মিরন আহমেদ, সময় সংবাদ। ডিসেম্বর মাসে শেষ হচ্ছে চা মৌসুম, অথচ মৌলভীবাজারে অর্থকরী ফসলটির উৎপাদনের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। এজন্য প্রাকৃতিক বিপর্যয়কে দুষলেন বাগান মালিকরা। তবে নিলামে চায়ের ভালো দাম পাওয়ায় খুশি বেশ কয়েকজন। শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্য ও মোহাম্মদ ইয়ারুপ আহমেদের তোলা ছবি নিয়ে রিপোর্ট। বিস্তীর্ণ এলাকা জুড়ে সবুজের সমারোহ, তবে বেশিরভাগ চায়ের পাতায় ধরেছে পচন, কোনোটিতে আবার পাতা ঝরে ডালের দেখা মিলেছে। বাগান মালিকরা জানান, চলতি বছরে পর্যাপ্ত বৃষ্টিপাত ও সহনীয় পর্যায়ের তাপমাত্রা না থাকায় 20 থেকে 25% গাছ শুরুতেই মারা যায়। খরতাপে পুড়ে যাওয়ায় কোনো কোনো গাছে পাতা আসতে দেরি হয়। পরে জুন জুলাইয়ে বৃষ্টিপাত হলেও খুব একটা সুবিধা করে উঠতে পারেননি তারা। এ অবস্থায় কৃত্রিম সেচের মাধ্যমে স্বাভাবিক উৎপাদন ধরে রাখার চেষ্টা করেন মালিকরা। এতে লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে সংশয় দেখা দিয়েছে। চায়ের যে ফটোসিনথেসিসের জন্য একটা নির্দিষ্ট টেম্পারেচার থাকে, সেই টেম্পারেচার যদি ক্রস করে তাহলে ফটোসিনথেসিস ব্যাহত হবে, ফলে উৎপাদনে ব্যাহত হবে। বৃষ্টিপাত না হওয়ায় চায়ের উৎপাদনটা হ্রাস পাইছে। এদিকে নিলাম বাজারে চায়ের দাম বাড়লেও এই শিল্পকে টিকিয়ে রাখতে ঋণের সুদ কমিয়ে রাখার দাবি সংশ্লিষ্টদের। মাত্র 9% হাইপো লোনে আমরা শুরু করছিলাম, পরবর্তীতে 11%, এখন বর্তমানে সরকারে 13% ইন্টারেস্ট নিচ্ছে। এটা একটা মানে আমাদের উপরে একটা বেশি জুলুম হয়ে যাচ্ছে। খরা মোকাবেলা করতে পারবো মিনিমালি, তো সেই ক্ষেত্রে আমাদের খরা মোকাবেলার জন্য মেইন টুলস হলো প্রুনিং অপারেশন এবং এর সাথে হলো শেড ব্যবস্থাপনা। আমরা দিনব্যাপী কর্মশালা করেছি এবং আমরা বলেছি যাতে ক্লিন প্রুনিং করা হয়,
তা এতে ট্রান্সপিরেশন লস কম হবে। বাংলাদেশ চা বোর্ডের দেয়া তথ্য মতে চলতি বছর দেশে 10,30,00,000 কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়, কিন্তু গত 10 মাসে 7,60,00,000 কেজি চা উৎপাদন হয়েছে। সময় সংবাদ, মৌলভীবাজার। জামালপুরে ধস নেমেছে পোল্ট্রি ব্যবসায়। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে কম দামে ব্যবসায়ীরা ডিম নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। ব্যবসা বন্ধ করে দিয়েছেন অধিকাংশ ব্যবসায়ী। তবে জেলা প্রাণী সম্পদ বিভাগের দাবি, শীতে সবজির চাহিদা বেড়ে যাওয়ায় ডিমের দাম কিছুটা কম। জাহাঙ্গীর আলমের তথ্য এবং আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। লোকসানে দিন কাটছে জামালপুর সদর, ইসলামপুর, মাদারগঞ্জ সহ বেশ কয়েকটি এলাকার পোল্ট্রি ব্যবসায়ীদের। এ অবস্থায় ব্যবসা প্রায় বন্ধ করে দেওয়ার উপক্রম। ব্যবসায়ীরা জানান, গত 2 মাস ধরে বাজারে মুরগি ও ডিমের দাম কমে গেছে। সরকার প্রতি ডিম 10 টাকা 57 পয়সা নির্ধারণ করে দিলেও তেজগাঁও কেন্দ্রীয় ব্যবসায়ীরা সিন্ডিকেট করে ডিম কিনছেন 60 টাকা 30 পয়সায়। পাশাপাশি ব্রয়লার মুরগির কেজি প্রতি 120 থেকে 115 টাকায় বিক্রি করতে হচ্ছে, অথচ আগে দাম ছিল 140 থেকে 150 টাকা কেজি। এতে কর্মচারী, বিদ্যুৎ বিল এবং খাদ্য কীটনাশক খরচ বাদ দিয়ে তাদের লোকসানে পড়তে হচ্ছে। খাদ্যের দাম বেশি, মেডিসিনের দাম বেশি, সবকিছুর দাম বেশি, কর্মচারীর দাম বেশি। সরকার নির্ধারিত করে দিচ্ছে 10.5 টাকা, এখানে 7.5 টাকাও নেয় না। 1000 মুরগি পাইলাম ধরে আমরা প্রায় 40 থেকে 50,000 টাকা আমাদের ক্ষতি হতেছে প্রতি মাসেই। এই অবস্থায় বাজার তদারকির অভাবকে দোষ নেন পোল্ট্রি ব্যবসায় সংশ্লিষ্টরা। সরকার কি তেজগাঁও ডিম সমিতির কাছে দুর্বল? যদি তা না হয় তাহলে প্রকাশ্যে তেজগাঁও ডিম সমিতি যে বাজারে কাঠ সাজি এবং সিন্ডিকেট করছে, সরকার কেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে না? স্থানীয় প্রাণী সম্পদ বিভাগ বলছে, শীতে শাকসবজির ভরা মৌসুম হওয়াতে ডিমের চাহিদা কম। এতে সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন খামারিরা। শাকসবজি ভরা মৌসুম হওয়াতে ডিমের দাম অনেকটাই নিম্নমুখী। আমরা খামারিদের বিভিন্নভাবে পরামর্শ দিচ্ছি, কিছুদিন পরেই হয়তো ডিমের মূল্য স্বাভাবিক হয়ে যাবে। জেলা প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে জামালপুরে প্রান্তিক ও বাণিজ্যিক খামার রয়েছে 25,000। সময় সংবাদ, জামালপুর। 3 মাসের মধ্যেই বন্ধ হয়ে গেছে খাগড়াছড়ির চেঙ্গি ও মাইনী নদীর খনন। এলাকাবাসী জানান, প্রতি বছর 2টি নদী ভাঙনে সর্বশান্ত হচ্ছে অনেক পরিবার। প্রকল্পের কাজ বন্ধ হয়ে যাওয়ায় হতাশ তারা। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, সম্প্রতি চেঙ্গি নদী খননে নতুন করে ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে। জিতেন বড়ুয়া পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। জুলাইয়ে খাগড়াছড়িতে শুরু হয় চেঙ্গি ও মাইনী নদীর খনন। তবে অক্টোবর থেকে বন্ধ করে দেওয়া হয় নদী দুটির খনন কাজ। এলাকাবাসী জানান, প্রতি বছর 2 নদীর ভাঙনে অনেক পরিবার সর্বশান্ত হয়। নদীর নাব্য বাড়লে ভাঙন বন্ধ হতো, তবে কোনো কারণ ছাড়াই প্রকল্পের কাজ বন্ধ হয়ে যাওয়ায় হতাশ তারা। খালটা কাটলে তো এলাকার মানুষের উপকার হইতো। যদি খালটা খনন হইতো, সামগ্রিকভাবে এইসব চলাচল, মাছ ধরা, বিভিন্ন জেলেদের সবার একটু উপকার হইতো। কি কারণে বন্ধ হয়ে গেল জানি না। তো এখন যদি কাজটা হইতো আমাদের জন্য অনেক ভালো হইতো। এই নিয়ে কথা বলার জন্য মাইনী নদী খনন কাজের ঠিকাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, সম্প্রতি চেঙ্গি নদী খননে নতুন করে ঠিকাদার নিয়োগ করা হয়েছে। কাজ করতে যখন পারে নাই, তখন আমরা উপরের নির্দেশে কাজ বাতিলের ব্যবস্থা গ্রহণ করেছিলাম। তারপরে একটা কাজ তো বাতিল করাই হয়েছে, সেখানে আমরা নতুন করে আবার ঠিকাদার নিয়োগ করতে হবে। 25 কিলোমিটার চেঙ্গি নদী ও 33 কিলোমিটার মাইনী নদীর খনন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 250 কোটি টাকা। প্রকল্পের মেয়াদ শেষ হবে চলতি বছরের 31 ডিসেম্বর। সময় সংবাদ, খাগড়াছড়ি। ময়মনসিংহ সদরের শম্ভুগঞ্জ অম্বিকাগঞ্জ সড়কের 4 কিলোমিটার অংশের নির্মাণ কাজ 4 বছর ধরে বন্ধ। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারের গাফিলতি আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার কারণে আজও শেষ হয়নি গুরুত্বপূর্ণ এ প্রকল্প। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে চরাঞ্চলের এলাকাবাসীকে। কৃষি নির্ভরে জনপদে স্থানীয় অর্থনীতিতেও পড়ছে বিরূপ প্রভাব। তবে সমস্যা সমাধানে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস এলজিইডির। গগন পণ্ডিতের ছবিতে উবায়দুল হকের রিপোর্ট। সড়ক জুড়ে খানাখন্দ, তার উপর দিয়ে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। 2021 সালে শুরু হয় ময়মনসিংহ সদরের শম্ভুগঞ্জ অম্বিকাগঞ্জ সড়কের 4 কিলোমিটার অংশের নির্মাণ কাজ। ঠিকাদারি প্রতিষ্ঠান সাদিয়া অ্যান্ড সামিহা এন্টারপ্রাইজ মাত্র 10% কাজ করে লাপাত্তা হয়ে যায়। পরে গত বছর নতুন ঠিকাদার নিয়োগ দেয় এলজিইডি। তবে পর্যাপ্ত বরাদ্দের অভাব দেখিয়ে তারাও কাজ করেনি।
এদিকে দীর্ঘদিন নির্মাণ কাজ বন্ধ থাকায় দুর্ভোগে চরাঞ্চলবাসী। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারের অবহেলা ও কর্তৃপক্ষের উদাসীনতায় 4 বছরেও শেষ হয়নি এই সড়ক নির্মাণ। আমাদের এই 5টা ইউনিয়নের লোকজন অনেক দুর্ভোগে আছে। বৃষ্টির সময় কাদার লাগি রাস্তায় বাইরে হওয়া কঠিন। সারাদিনে 500 টাকা কামাই করুন, 300 টাকা মিস্ত্রিরে দেওয়া লাইন লাগে, 100 টাকা ডাক্তারে দেওয়া লাইন লাগে। একটু চেষ্টা করে রাস্তাটা হয়ে গেলে তো সবারই সুবিধা হয়। দুঃখজনক বিষয় যে কারো থেকে আমরা কোনো ধরনের কোনো সারা শব্দ তেমন পেলাম না। তবে শিগগিরই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে এলজিইডি। মেজারমেন্টটা সঠিকভাবে না হওয়ার কারণে একটু ডিলে হয়েছে। তো আমরা এটা দেখে সদর উপজেলা ইঞ্জিনিয়ার সহ আমরা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এলজিইডির তথ্য মতে শম্ভুগঞ্জ অম্বিকাগঞ্জ সড়কের নির্মাণ ব্যয় ধরা হয় 3 কোটি 60 লাখ টাকা। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ঔপনিবেশিক আধিপত্য চাপানোর চেষ্টার অভিযোগ তুলেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তেল অবরোধ ও সামরিক চাপের মধ্যেই হোয়াইট হাউসের সঙ্গে আলোচনায় বসতে রাজি বলে জানান তিনি। এদিকে নিষেধাজ্ঞার মধ্যেই ভেনেজুয়েলার গুরুত্বপূর্ণ বন্দর ও শোধনাগারে কাজ চলছে। তবে কারাকাসের ওপর চাপ বাড়াতে পুয়ের্তো রিকোর সামরিক ঘাঁটিতে একের পর এক সমরযান মোতায়েন করে চলেছে ওয়াশিংটন। স্থানীয় সময় শুক্রবার মন্ত্রিসভার উচ্চ পর্যায়ের বৈঠকে বক্তব্যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার উপর ঔপনিবেশিক ও দাসত্বমূলক শাসন ব্যবস্থা চাপাতে পারবে না। প্রাকৃতিক সম্পদ দখলের উদ্দেশ্যে ওয়াশিংটন একটি কৃত্রিম বাস্তবতা তৈরি করছে বলে অভিযোগ করেন তিনি। মাদুরোর দাবি, জনগণ, প্রতিষ্ঠান ও সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ থাকায় হোয়াইট হাউসের প্রচেষ্টা ব্যর্থ হবে। বৈঠকে শান্তি ও সংলাপের বার্তাও দেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। বলেন, পারস্পরিক সম্মানের ভিত্তিতে যুক্তরাষ্ট্র আলোচনায় বসতে চাইলে কারাকাস সবসময় রাজি থাকবে। এ সময় সংঘাত নয়, বরং সহযোগিতা ও স্থিতিশীলতার পথ খোঁজার আহ্বান জানান তিনি। একই সঙ্গে মার্কিন গণমাধ্যমের উদ্দেশ্যে ভেনেজুয়েলার শক্ত অবস্থানের কথাও তুলে ধরেন। এদিকে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিরুদ্ধে তেল অবরোধ জোরদার করছে। ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে নিষেধাজ্ঞার আওতাভুক্ত তেল ট্যাঙ্কারে নৌ অবরোধ আরোপ করা হয়েছে। ক্যারিবীয় অঞ্চলে বিমানবাহী রণতরী, যুদ্ধজাহাজ, যুদ্ধ বিমান এবং নতুন করে MQ-9 রিপার ড্রোন মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। মাদক পাচার ঠেকানোর অজুহাতে নৌযানে হামলার ঘটনাও ঘটছে। অবরোধের মধ্যেও সচল রয়েছে ভেনেজুয়েলার গুরুত্বপূর্ণ বন্দর ও শোধনাগার। দেশটির বৃহত্তম বন্দর পুয়ের্তো কাবেলো এবং এল পালিতো শোধনাগারে উৎপাদন কার্যক্রম চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বাসিন্দারা জানান, কাঁচামাল সংগ্রহে জটিলতা বাড়লেও কার্যক্রম স্থিতিশীল আছে। সাম্প্রতিক জরিপে যুক্তরাষ্ট্রের সামরিক হুমকির বিরোধিতা এবং জাতীয় সার্বভৌমত্বের পক্ষে জনসমর্থনের কথাও উঠে এসেছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজায় ইসরায়েলি বাহিনীর হাতে একদিনে আরও 4 জন নিহত হয়েছেন। এ নিয়ে যুদ্ধবিরতির পর নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 414-এ। একই সময়ে পশ্চিম তীরে সামরিক অভিযান জোরদার করেছে ইসরায়েল। ইতালিতে হামাসকে অর্থায়নের অভিযোগে 9 জনকে গ্রেফতার করেছে পুলিশ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি বাস্তবায়ন নিয়ে মতপার্থক্য প্রকট হচ্ছে। কাগজে কলমে যুদ্ধবিরতি কার্যকর হলেও বাস্তবে তা আমলেই নিচ্ছে না ইসরায়েলি বাহিনী। নানা অজুহাতে হামলা চালাচ্ছে নিরীহ ফিলিস্তিনিদের ওপর। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে নিহতের সংখ্যা 400 ছাড়িয়েছে, যা প্রতিদিনই বাড়ছে। হাসপাতালে বাড়ছে মরদেহের সংখ্যা। স্থানীয় সময় শনিবার অধিকৃত পশ্চিম তীরের কাবাতিয়া শহরেও অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। বন্ধ করে দেয় শহরের প্রবেশপথ। ঘরবাড়িতে তল্লাশি চালানো হয় এবং বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হয়। কয়েকটি বাড়ি সাময়িকভাবে সেনা জিজ্ঞাসাবাদ কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়েছে। অভিযুক্ত এক ফিলিস্তিনির বাড়ি ভাঙার প্রস্তুতিও নেওয়া হয়। এদিকে ইতালিতে হামাসকে অর্থায়নের অভিযোগে 9 জনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রায় 70 লাখ ইউরো মানবিক সহায়তার নামে সংগ্রহ করা হয়। তদন্তে দেখা গেছে, এই অর্থের বড় অংশ হামাসের কাছে পাঠানো হয়েছে। অভিযানে 80 লাখ ইউরোর বেশি সম্পদ জব্দ করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে সন্ত্রাসী অর্থায়নের অভিযোগ আনা হয়েছে। গাজা যুদ্ধবিরতি বাস্তবায়ন নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে মতবিরোধের তথ্য প্রকাশ হয়েছে। মার্কিন কর্মকর্তারা মনে করছেন, ইসরায়েল চুক্তির গতি কমাচ্ছে। প্রথম ধাপের শর্ত পুরোপুরি মানা হয়নি বলেও অভিযোগ রয়েছে। দ্বিতীয় ধাপে গাজা প্রশাসন, সেনা প্রত্যাহার ও পুনর্গঠন নিয়ে আলোচনা এখনও অগ্রগতি পায়নি, যার পেছনে ইসরায়েলকেই দায়ী করছে ওয়াশিংটন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইয়েমেনের হাদ্রামাউত প্রদেশে সৌদি আরব বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ তুলেছে সংযুক্ত আরব আমিরাত সমর্থিত ইয়েমেনি বিচ্ছিন্নতাবাদী দল STC। তবে এসব হামলা তাদের কার্যক্রম ঠেকাতে পারবে না বলে দাবি করেছে তারা।
এদিকে গোষ্ঠীটিকে শান্তিপূর্ণভাবে হাদ্রামাউত ও মহরা প্রদেশ ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছে সৌদি সরকার। একই সঙ্গে যে কোনো ধরনের সামরিক কর্মকাণ্ডের সরাসরি জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেয় দেশটি। স্থানীয় সময় শুক্রবার ইয়েমেনের হাদ্রামাউত প্রদেশে ইউএই সমর্থিত সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল এসটিসির অবস্থানে হামলা চালানো হয়। গোষ্ঠীটির দাবি, সৌদি বিমান বাহিনী এই হামলা চালিয়েছে। এর একদিন আগে সৌদি আরব বিচ্ছিন্নতাবাদীদের দখলকৃত প্রদেশগুলো থেকে শান্তিপূর্ণভাবে সরে যাওয়ার আহ্বান জানিয়েছিল। সৌদি প্রতিরক্ষা মন্ত্রী খালিদ বিন সালমান বলেন, বিচ্ছিন্নতাবাদীদের এখন প্রদেশগুলো শান্তিপূর্ণভাবে ছেড়ে দেওয়ার সময় এসেছে। সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল মালিকি জানান, যারা শান্তি প্রক্রিয়াকে ব্যাহত করবে তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া তারা বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনেন। তবে হামলার নিন্দা জানিয়ে তৎপরতা বাড়ানোর হুমকি দিয়েছে এসটিসি। তারা দাবি করে, এসব হামলা হুমকি তাদের প্রচেষ্টা থামাতে পারবে না। নিজেদের লক্ষ্য পূরণে অটল থাকবে তারা। এই অবস্থায় তুরস্ক, ওমান ও জাতিসংঘ উত্তেজনা কমিয়ে রাজনৈতিক সংলাপে বসার পরামর্শ দিচ্ছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেন, যদি এসটিসির অগ্রগতি এবং সাম্প্রতিক হামলা বাড়ে তবে অঞ্চলটিতে সংঘাত বৃদ্ধি পাবে। তিনি উল্লেখ করেন, আবারও পুরোদমে যুদ্ধ শুরু হলে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার উপর গুরুতর প্রভাব পড়বে। একই সঙ্গে ওমান মধ্যস্থতার ভূমিকা অব্যাহত রাখছে এবং পক্ষগুলোর মধ্যে সংলাপের আহ্বান জানিয়েছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। 4 বছর আগে সামরিক অভ্যুত্থানে ক্ষমতা দখলের পর এবার জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছে মিয়ানমারের জান্তা সরকার। ডিসেম্বর থেকে জানুয়ারি 3 ধাপে ভোটের সময়সূচি ঠিক হলেও দেশজুড়ে সংঘাত আর বিরোধী শূন্য রাজনীতি এই নির্বাচনকে ঘিরে তৈরি করছে গভীর প্রশ্ন। এটি কি গণতন্ত্রে ফেরার চেষ্টা নাকি সামরিক শাসনকে বৈধ করার কৌশল, সেই বিতর্কই এখন সামনে। রোববার প্রথম দফার ভোট গ্রহণের মধ্য দিয়ে মিয়ানমারে শুরু হলো বিতর্কিত জাতীয় নির্বাচন। সামরিক সরকারের ঘোষণা অনুযায়ী মিয়ানমারের জাতীয় নির্বাচন হবে 3 ধাপে। দ্বিতীয় ধাপ আগামী বছরের 11 জানুয়ারি এবং 25 জানুয়ারি হবে তৃতীয় দফার ভোট গ্রহণ। জান্তা সরকারের দাবি, নিরাপত্তা পরিস্থিতি ও প্রশাসনিক সীমাবদ্ধতার কারণে একদিনে ভোট সম্ভব নয়। তবে বাস্তবে দেশের বড় অংশ এখনও সশস্ত্র সংঘাতের মধ্যে থাকায় সব নাগরিকের ভোটাধিকার নিশ্চিত হবে কিনা সে প্রশ্ন থেকেই যাচ্ছে। নির্বাচনের সবচেয়ে বড় বিতর্ক বিরোধী রাজনৈতিক শক্তির অনুপস্থিতি। প্রধান রাজনৈতিক দল অং সান সুচির ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি এনএলডি দেশটিতে নিষিদ্ধ। কারাগারে আছেন দলটির শীর্ষ নেতারা। নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে একাধিক দলও। ফলে ভোটের মাঠে শক্তিশালী বিরোধী না থাকায় এই নির্বাচনকে অনেকেই বলছেন নিয়ন্ত্রিত বা পূর্ব নির্ধারিত ফলের নির্বাচন। তবে ভোটে জনগণের সমর্থন রয়েছে বলে দাবি করেছে জান্তা সরকার। এদিকে আন্তর্জাতিক মহলেও এই নির্বাচন নিয়ে রয়েছে গভীর সংশয়। জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন বলছে, রাজনৈতিক বন্দীদের মুক্তি ও সহিংসতা বন্ধ না হলে অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সম্ভব নয়। অন্যদিকে চীন ও রাশিয়ার তুলনামূলক নীরবতা জান্তা সরকারের জন্য কূটনৈতিক স্বস্তি তৈরি করেছে, যা আন্তর্জাতিক চাপ কিছুটা হলেও কমাতে সহায়ক ভূমিকা পালন করছে। বিশ্লেষকদের মতে, সংবিধান অনুযায়ী সংসদের 25% আসন সেনাবাহিনীর জন্য সংরক্ষিত থাকার কারণে এই নির্বাচনের মাধ্যমে আন্তর্জাতিক চাপ সামাল দেওয়ার সঙ্গে সঙ্গে বেসামরিক কাঠামোর আড়ালে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করছে সামরিক সরকার। তাই নির্বাচনের পরও প্রকৃত ক্ষমতা সেনাবাহিনীর হাতেই থাকবে বলে ধারণা করছেন তারা। নাসরিন রুমি, সময় সংবাদ। ইতালির মাউন্ট ইতনায় আবারও ছাই নির্গমন শুরু হয়েছে। শনিবার আগ্নেয়গিরি থেকে আকাশে ঘন ছাই উঠতে দেখা যায়। এতে এলাকা জুড়ে আকাশপথে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়। ইতালির ভূকম্পন ও আগ্নেয়গিরি পর্যবেক্ষণ সংস্থা INGV জানায়, ইটনার শীর্ষ চূড়াগুলোতে বিস্ফোরণধর্মী প্রবণতা বেড়েছে। এতে আকাশপথ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তবে কর্তৃপক্ষ জানায়, কাতানিয়া ফান্তারোসা বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3300 মিটার উঁচু মাউন্ট ইটনা সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে। চীনের উত্তরে তীব্র শীত, হচ্ছে তুষারপাতও। এতে বরফের চাদরে ছেয়ে গেছে দেশটির হেইলংজিয়াং প্রদেশের হারবিন শহর। সেই বরফের ওপর নানা খেলায় মেতে উঠেছে বিশাল আকৃতির যমজ পান্ডা। তীব্র শীতের মধ্যে এমন দৃশ্য আন্দোলিত করছে দর্শনার্থীদের।
শুভ্র তুষারের মধ্যে খেলায় মত্ত বিশাল আকৃতির যমজ পান্ডা ঝিসি ও ঝিমা। তুষারপাতের মধ্যেই কখনো গড়াগড়ি, কখনো স্লাইডিং, কখনো দোল খেয়ে উপভোগ করছে পান্ডা দুটি। এ দৃশ্য চীনের উত্তর পূর্বাঞ্চলের হেইলংজিয়াং প্রদেশের হারবিন শহরে অবস্থিত একটি চিড়িয়াখানার। বিশেষভাবে তৈরি ওই প্যাভিলিয়নে চিড়িয়াখানা কর্তৃপক্ষ পান্ডাদের জন্য রেখেছে খেলাধুলার নানা সামগ্রী। ঝিসি ও ঝিমার প্রাণচাঞ্চল্য মুগ্ধ করছে দর্শনার্থীদের। এত ঠান্ডার মধ্যে পান্ডাদের এমন খেলাধুলা দেখে একেবারে ভিন্ন অনুভূতি হচ্ছে। এই প্রথম বিশাল আকৃতির পান্ডা দেখেছি, আমি সত্যি খুব খুশি। শীতের মৌসুমে হারবিন শহরে তাপমাত্রা -20 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। তা উপেক্ষা করে তুষার উৎসবকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভিড় করেন পর্যটকরা, ঘুরে বেড়ান বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতেও। নাসরিন রুমি, সময় সংবাদ।